ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো বাধা নাই, কিন্তু আমি গতকাল জামায়াতে ইসলামীর যে নায়েবে আমির ডক্টর তাহের তাকেও ইন্টারভিউ করেছিলাম। তিনি কিন্তু বলেছেন যে না, কিছু মেঘ এখনও আছে। আর শাপলা প্রতীক না পেয়ে এনসিপি নেতা জনাব সার্জিস আলম বলেছেন সাংবাদিকদের, শাপলা প্রতীক না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। আমরা তিন নেতার কথা শুনো। আমি কালকে আসলে নিউ ইয়র্কে জনাব আক্তার ছিলেন, তাসনিম যারা ছিলেন তাদেরকেও আমি ইন্টারভিউর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে আসলে সময় দিতে পারেন নাই। তো সেই জন্য তাদের মতামত আমি সরাসরি জানতে পারিনি, কিন্তু জনাব সার্জিস আলমের মতামত আমি জানতে পারছি যে নির্বাচন শাপলা প্রতীক ছাড়া কিভাবে হয় তা তিনি দেখে নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যথাসময়ে সুন্দর মতো ইলেকশন হবে। জনাব তাহের বলছেন কিছু মেঘ এখনো আছে আকাশে। আপনার মন্তব্য শুনতে চাই জনাব রেজাউল করিম রনি, আপনারও মতামত। আপনি শুরু করেন ডক্টর স্নিগ্ধা। আচ্ছা, আমার বক্তব্যটা হচ্ছে, দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার এটা বলারই কথা, যতই মেঘ থাকুক উনি এটাই বলবেন, বিকজ বিএনপি হ্যাজ গট এ ভাইব এবং তারা মনে করে যে এই মুহূর্তে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার নাই বা সমস্যা আছে, এটা বলা ইটসেলফ তাদের জন্য, তাদের পলিটিক্যাল স্টেপিং স্টোনের জন্য খুবই ডিফিকাল্ট এবং এটা প্রবলেম তৈরি করবে। এই জন্য উনি এই মন্তব্য দিয়েছেন বলে আমি স্ট্রংলি মনে করি। তাহের সাহেব, এখানে আরেকটা বিষয় হয়তো বা আপনার আসবে যে মব দঙ্গল বা ডিম নিয়ে যেটা হয়েছে, যদি এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো হয়তো বা, কিন্তু এখানে জামাতের নেতা তাহের সাহেব উনি যেটা কথা বলেছেন, যেহেতু উনি মাঠে আছেন, উনি পিআর পদ্ধতি উনার দল একটা বিষয় বলছে, একই সাথে জুলাই সনদ, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ার কথা ছিল। খুবই দুঃখজনক এনসিপি নেতা সার্জিস আলম তিনি যে টোনে, এই যে দেখেন যে কিভাবে হয় দেখে নেব, এই যে দেখে নেব, এটা নেতৃত্ব সুলভ না, এটা ভীষণ রকমের সন্ত্রাসী। কিন্তু ডক্টর স্নিগ্ধা, আমরা যাদেরকে নেতা হিসেবে এতদিন দেখে আসছি তাদের তো তারা নেতৃত্ব সুলভ কথা ঠিকই বলেছেন, কিন্তু কাজকর্ম তো নেতৃত্ব সুলভ করেন নাই, মানে সেটাও তো। আচ্ছা, কিন্তু আমি আপনাকে মনে করে দিতে চাচ্ছি, যাদেরকে আপনারা দেখে আসছেন তারা কিন্তু কখনো নয়া বন্দোবস্তের ন্যারেটিভ নিয়ে সামনে আসে নাই। এই গ্রুপ অফ পিপল কিন্তু নয়া বন্দোবস্তের ন্যারেটিভ সামনে নিয়ে আসছিল। কাজেই তাদের এই প্যাটার্নকে যদি আমরা এভাবে দেখি তাহলে সেটা খুবই দুঃখজনক, এবং যে কারণে এনসিপি আজকে একটা হতাশার নাম হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো, এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভুল, এটা আসলে কোনোভাবেই কামনীয় না। কাউকে দেখে নেওয়া কোনো নেতৃত্ব সুলভ আচরণ না, কাউকে দেখে নেওয়া একটা হুমকি সুলভ এবং থ্রেটেনিং একটা। আর জামায়াত ইসলামের নেতা যে মনে করছেন কিছু মেঘ এখনো আছে, সেটা নিয়ে আপনি কি মনে? জামাত ইসলামের নেতা তিনি বলেছেন, দেখেন আমি জামাতকে বেরিয়ে কি বলবো, তারা অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা শিখেছেন, এন্ড আই রিয়েলি ডু অ্যাপ্রিশিয়েট ইট। আকাশে অনেক মেঘ জমেছে, মেঘ কেটে গেলে আবার বৃষ্টি হলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে, যদি সুবিধা মতো সবকিছু আমার হয়। এটাই তাদের পলিটিক্যাল স্ট্যান্ড, এটাই বোঝা যাচ্ছে, কারণ উনিই তো বলছেন। ওনারা কিন্তু এরকম কিছু বলেননি যে যদি এটা না হয় তাহলে আমরা যাব না, আমরা করব না। বিকজ আপনি এবং এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি ডিসি অফিস যান, সচিবালয়ে যান, আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে যান, বিভিন্ন জায়গায় উনাদের সমর্থক অথবা উনাদের সমর্থিত দলের লোকজন ভীষণ ভাবে ক্ষমতায়িত, ঠিক আছে। আবার আপনি দেখেন যে পিআর নিয়ে ওনারা আন্দোলন করছেন, যুগপৎ আন্দোলন যেটা নাম, এটা আসলেই খুব দুঃখজনক যে একদিকে আপনি পিআর নিয়ে বলছেন, কারণ আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে যে পিআর এর আলাপের ক্ষেত্রে ওনাদের আসলে ভিন্ন মত ছিল না। নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি খালেদ মহিউদ্দিন। লন্ডন, ঢাকা, নিউ ইয়র্ক, রাজনীতির রুট এখন অনেকটা এরকম বলছেন অনেকেই বলছেন যে রাজনীতির ফায়সালার একটা বড় এবং গুরুত্বপূর্ণ অংশ নিউ ইয়র্কে হতে পারে। বিএনপি জামাত এনসিপি নেতাদের সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যে সফর করছেন, সেই সফরের মধ্যে আসলে তাদের সঙ্গে কি আলোচনা হচ্ছে সেই চোখ এখন সব দিকেই জুলাই সনদ, রাজনীতির বড় সিদ্ধান্তগুলি, নির্বাচন, এগুলি নিয়ে কথা বলার জন্যই হয়তো তারা একটি সময় খুঁজে নেবেন, এরকম ভাবনা অনেকেরই। তবে এই রাজনৈতিক স্থিতিশীলতা আসবে কি আসবে না তা নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন। আমাদের সাথে আরও রয়েছেন জবানের সম্পাদক এবং চিন্তক জনাব রেজাউল করিম রনি। জনাব রেজাউল করিম রনি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য শুভেচ্ছা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন। আমি ডক্টর রেজানা করিম স্নিগ্ধা আপনার কাছে প্রথমে আসতে চাই যে একটু পুরনো প্রসঙ্গ থেকে শুরু করি, আজকের রাজনীতির প্রসঙ্গের থেকে আলাদা। জাকসু নির্বাচন আয়োজনে যে কমিশন, সেই কমিশনের আপনি সদস্য ছিলেন, ভোট গণনা চলছে, এমন সময় আপনি পদত্যাগ করেন। অনেকে বলে থাকেন ছাত্রদল যেমন ফলাফল অনুকূলে আসবে না বুঝে শেষ বিকালে ভোট বর্জন করে, আপনি
আপনিও ছাত্রদল বিএনপির সঙ্গে সংহতি রেখে দায়িত্ব থেকে সরে যান। এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? আপনার প্রত্যেক পত্রে দলীয়করণ, প্রশাসনিক চাপ, নানা কিছুর কথা বলেছেন, কিন্তু ভোটে কারচুপি হয়েছে কিনা সেটা আমরা আসলে খুব বেশি পরিষ্কার হতে পারিনি। ডক্টর স্নিগ্ধা, আপনি আমাদের একটু এই ব্যাপারটা একটু খোলাসা বা ব্যাখ্যা করবেন কিনা? আচ্ছা, অনেক ধন্যবাদ খালেদ ভাই, আমার সহ-আলোচকের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে জাকসু ইলেকশনের ভিতরে কি হয়েছে না হয়েছে, এটা আমি মনে করি যারা এই ইলেকশনটা দূর থেকেও দেখেছেন বা কাছে থেকে দেখেছেন, সেটা একটা অনুমানযোগ্য। একটা ইলেকশনের গণনা কার্য যখন আপনার 33 ঘন্টা 40 ঘন্টা পেরিয়ে যায়, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া না মনে হয়, এটা যে কোনো মানুষের বোঝার কথা। ভেতরের অনেক অ্যানোমালিজ আছে। আমার বক্তব্য যেটা ছিল যে জাকসু ইলেকশনটা একটা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিকই সীমাবদ্ধ থাকার কথা। সেই ইলেকশনটাকে আপনি অতিমাত্রা রাজনীতিকীকরণ করা এবং সেটার সাথে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া, আপনি যদি একটু বলেনও যে এটা আসলে জাকসু থেকে খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল একটা পর্যায়ে, যে যখন আমার মনে হলো যে কিছু কিছু ধরেন অভিযোগও আছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে সেটার সলিউশন হওয়ার কথা, নির্বাচন কমিশনের বসে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা, কিন্তু বিষয়গুলো ওগুলোর এই প্রসেসের মধ্যে যখন হচ্ছিল না, অথবা মনে হচ্ছিল যে কেবলই একটা সিগনেচারি পাওয়ার রেখে দেওয়া, অথবা কিছু বেনিফিট নেয়ার সুযোগ পাওয়া। বেনিফিট এই অর্থে বলছি যে ধরেন আমি যে একটা চাকরি করি, একটা একটা প্রশাসনিক ব্যবস্থাপনার একটা ভালো সম্পর্ক থাকে, প্রত্যেকের সাথে আমাদের প্রত্যেক একটা সম্পর্ক থাকে, তো সেই জায়গাটাতে ব্যাপারগুলো কি এরকমই হবে, নাকি কোনো না কোনো জায়গায় কিছু ইথিক্যাল দায়বদ্ধতাও তৈরি হয়? আমার স্টুডেন্টরা অভিযোগ করছে, আমার শিক্ষার্থীরা অভিযোগ করছে, আমার সহকর্মীরা অভিযোগ করছে, হতে পারে সে অভিযোগ সত্য অথবা মিথ্যা, কিন্তু সেটা তো একটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনাকে আসতে হবে এবং আপনি এটা বলবেন। কিন্তু সেই ঘটনাটা কিরকম করে ঘটেছে কিনা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবং আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে আসলে আমি এখনো মনে করি যে ডাকসু বা জাকসু ইলেকশনে, ডাকসুর কথা তো আমরা ভিন্নভাবে বলবো, জাকসু ইলেকশনের ক্ষেত্রে আমি এখনো মনে করি একটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতি বা তার নেতৃত্ব সেটুকু পর্যন্ত যথেষ্ট, কিন্তু এর বাইরে ধরেন স্টেট বা অন্য কোনো পক্ষের ইন্টারভেনশন, এবং এতটাই ইন্টারভেনশন যেটা কোনো স্বাভাবিক বলে আমার মনে হয় না। আমার একজন সহকর্মীর মৃত্যু, আপনি চিন্তা করে দেখেন, আমার একজন সহকর্মীর মৃত্যু যে কোনো অর্থেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, সেটা নিয়েও দেখা গেছে নানা ধরনের কথোপকথন হয়েছে। তো একটা পর্যায়ে যে মনে হয়েছে যে জীবনের, আমি তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাই না? তো একটা এখানে জীবন বলেন, এথিক্স বলেন, মোরালিটি বলেন, এই বিষয়গুলা মনে হয়েছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এত কিছু বিসর্জন দিয়ে একটা ইলেকশন করে যেতে হবে, এতে করে দলীয় ট্যাগ দেওয়ার যে প্রক্রিয়াটা আপনি বললেন, আমি জানি না কবে বিএনপি আর কবে আওয়ামী লীগ, ইটস নট মানে ইন মাই কেস, কারণ আমি আসলে হাসপাতালে ছিলাম, আমার সুযোগ ছিল সেখানে নাই যাওয়া, ঝামেলা থেকে অ্যাভয়েড করা, কিন্তু সেটা তো আমি করিনি। তো কিছু কিছু জায়গা থাকা উচিত, আর অ্যানোমালিস তো প্রচুর আছে। আর ভেতরের ব্যাপারটা হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আমি এখনো মনে করি যে যদি আপনার এই পুরো বিষয়টাকে আপনি দূর থেকে বলেন বা ভেতর থেকে বলেন, যারা এটার পার্টিসিপেটরি অর্থাৎ স্টুডেন্টস, একটা ইলেকশনের 4টা শিক্ষার্থী পর্ব যখন সেই ইলেকশনটাকে বর্জন করে, একটা ইলেকশনের কমিশনের 2জন মেম্বার যখন সেখান থেকে চলে যায়, একটা ইলেকশনের গণনা কার্য যখন 30-40 ঘন্টা পেরিয়ে যায়, এই সব কিছুকে কি কতখানি স্বাভাবিক প্রক্রিয়াতে দেখা যায়, এটাই একটা প্রশ্ন। ওকে, ডক্টর স্নিগ্ধা, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব রেজাউল করিম রনির কাছে আসি। জনাব রেজাউল করিম রনি, আমরাও আজকের আলোচনাটা শুরু করার আগে একটু আপনাকে নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আজকের অনুষ্ঠানে যখন আপনি আসবেন, আমরা যখন এই ঘোষণা দিয়েছি তখন বিভিন্ন মতামত এসেছে, এর মধ্যে একটি মতামত আমাদের একটু দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা হাওয়ার্ড টাইমস নামে একটা, হাওয়ার্ড টাইমস এই আইডিটা থেকে আমরা একটা মন্তব্য করা হয়েছে, রেজাউল করিম রনি, আমি কোট করছি, জনাব রনি আপনি একটু মন্তব্য করবেন, যে রেজাউল করিম রনি বিএনপির পক্ষে ঘাপটি মেরে আছেন আসলে জামায়াতের হয়ে, আমরা কেন আপনাকে দাওয়াত করছি তার সমালোচনা করছেন তিনি। এখন আপনাকে আমরা দেখেছি যে আপনি সব সময়, গত যদি আমি 7-8 বছরের কথাও বলি, আমি গত 7-8 বছর ধরে আপনি দীর্ঘদিন
যাদেরকে আমরা ইসলামপন্থী বলছি তাদের রাজনৈতিক অধিকার নিয়ে আপনি সোচ্চার, আপনি একই সঙ্গে জামাতে ইসলামীকেও খুব নিষ্ঠুর এবং নির্দয়ভাবে সমালোচনাও করে থাকেন। আপনার অবস্থানটা নিয়ে যে এই কৌতূহল, সেইটা নিয়ে আমাদের আরেকটু পরিষ্কার করবেন কিনা? আপনি কি আসলে বিএনপির পারপাস সার্ভ করছেন, জামায়াতের পারপাস সার্ভ করছেন, বা আপনার রাজনৈতিক মতাদর্শটা যদি একটু বলেন, জনাব রেজাউল করিম রনি। জি ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এবং সবচেয়ে বিরক্তিকর কাজ হইলো নিজের পজিশন ব্যাখ্যা করা, যেহেতু আমি একজন রাইটার থিঙ্কার। আমি সকালে বিএনপি, বিকালে আপনার জামাত, রাতে এনসিপি, হ্যাঁ আবার কোনো দলই না, এরকম হইতে পারে। দেখেন বেসিক্যালি আমি যেটা, আমার যে ধারণাটা আমি বলতে চাই এখানে আমার পজিশনের ব্যাপারে, সেটা হলো আমি সবসময় ফোকাস রাখি পলিটিক্সটা কে করতেছে প্রপারলি, বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এখানে পলিটিক্সটা কে করতেছে আমি তার আলোকে কথাবার্তা বলি, আমি দলের আলোকে কথাবার্তা বলি না। আর এখন যেটা হচ্ছে, হ্যাঁ আমি যখন 13-14 সালে জামাত ইসলামের এই আপনার নেতাকর্মীদের যেভাবে ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় হাসিনা যেটা বিচার নিয়ে রাজনীতি করার চেষ্টা করলো, তখন যখন আমি এটার সমালোচনা করলাম তখন কিন্তু আমাকে জামাতের দালাল বলা হয়েছে। হ্যাঁ, তো তারপরে এখন যখন আমি জামাত ইসলামের বিভিন্ন কার্যক্রমের, ধরেন তার পিআর ইস্যু বলেন, তারপরে তার যে পলিটিক্যাল ট্যাকটিক্স, হ্যাঁ সেটার যখন আমি সমালোচনা করছি, এবং আমি যখন এখানে একটা ডেমোক্রেটিক ভ্যালু বেস মূল্যবোধ ভিত্তিক রাজনীতির কথা বলছি, আমি কোনো মতাদর্শিক রাজনীতিকে এখানে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাচ্ছি না। আমার প্রথম থেকে পজিশন সেটা ছিল যে রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি বা মতাদর্শ থাকবে সমাজে। সেই একই পজিশনের কারণে যখন আমি জামাত ইসলামের সমালোচনা করছি তখন আমাকে কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং বিএনপি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। এবং বিএনপি হওয়া এখন হলে এমন একটা ডিসক্রেডিটের ব্যাপার, ঠিক আওয়ামী লীগের আমলে যেরকম আপনার জামাত বিএনপি ত্যাগ করে আপনাকে এলিমিনেট করার একটা সংস্কৃতি ছিল, এখন কেউ যদি বিএনপি হয় তাহলে অ্যাজ ইফ তার আসলে কথা বলার কোনো রাইট থাকবে না, সে আপনার ভারতের দালাল হয়ে যাবে, রয়ের এজেন্ট হয়ে যাবে, এবং অবশ্যই ইসলাম বিরোধী হয়ে যাবে। এই যে ন্যারেশন, এই ন্যারেশনের বিরুদ্ধে আমি দাঁড়ানোর কারণে হ্যাঁ আমাকে যদি এখন বিএনপি পন্থী মনে হয় খুবই ভালো, কারণ আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশকে সেভ করার জন্য একটা গণতান্ত্রিক, লিবারাল, ডেমোক্রেটিক, ভ্যালু বেসড মধ্যপন্থার রাজনীতি আমার লাগবে। সেটা বিএনপি করুক, এনসিপি করুক, গণসংহতি করুক, যে দলই করুক, তার সাথে তো আমার অ্যালাইন হবে, কাছাকাছি হবে। দেখেন আমি অলওয়েজ ফোকাস দেই রাজনীতিতে, রাজনীতি এবং দল আলাদা করি। সো যে রাজনীতিটা আপনার প্রপোজ করবে যেই দল, এবং সেটা যদি আমার পজিশনের সাথে মিলে যায় তখন আমাকে সেই দলের মনেই হইতে পারে। কিন্তু আবার আমি বলি, আচ্ছা একটু শেষ করি খালিদ ভাই এখানে, আবার আমি যদি ধরেন বিএনপি করিও কি সমস্যা, ধরেন আমি বিএনপি করি, যারা অভিযোগ করছে হ্যাঁ উনি, বা ধরেন আমি জামাত করি, সো হোয়াট, কি সমস্যা? একজন রাইটার অলওয়েজ ডেঞ্জারাস। সে যখন মিথ্যা বলে সে ডেঞ্জারাস, যে সে যখন সত্য বলে তখনও সে ডেঞ্জারাস। ফলে আমি কোন দল করি এটা ইম্যাটেরিয়াল আপনাদের জন্য, যারা দর্শক শ্রোতা বা আমার পাঠক, আপনারা যারা আমার কথা শুনবেন বা গুরুত্বপূর্ণ মনে করবেন, আমি কি খাই, কোন বাজার করি, হ্যাঁ কোন লুঙ্গি পরি, এটা আপনাদের জরুরি না। জরুরি হলো আমি কি বক্তব্য দিচ্ছি, আমি কোন পলিটিক্স করছি, সেটা জরুরি। জি জনাব রনি, আমরা আমাদের রাজনৈতিক দলগুলো, আপনি ঠিক জায়গায় এসেছেন। আমরা ডক্টর স্নিগ্ধার কাছে এটা জানতে চাইবো যে এখন ঘটনাটা হয়েছে কি, আপনি যদি নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের হয়ে নিজেকে পরিচয় দেন, তার ফলে আমরা যারা আপনাদের দেখি তাদের পক্ষে সুবিধা হয় ওই দলের অকাজ কুকাজগুলির দায় দায়িত্ব আপনাদের দেওয়ার। এখন সেগুলি আপনাকে দিতে পারতেছি না আমি। আবার আপনি খুব সুখ নিয়ে সবার সমালোচনা করে বেড়াইতেছেন, এটা একটা আমাদের কাছে একটু প্রবলেমেটিক মনে হয়। আপনি যদি বলতেন প্রবলেমেটিক হবে, কারণ হচ্ছে আমরা তো আপনাকে পাচ্ছি, আপনাকে সমালোচনা করতে পারতেছি না, আমরা আপনাকে সমালোচনা করতে পারতেছি না সেই অর্থে। ধরেন বিএনপির কুকর্মের দায় আপনাকে দিতে পারতেছি না, কারণ হচ্ছে আপনি তো বিএনপি করেন না। আবার জামাতের কুকর্মের দায় আপনাকে দিতে পারতেছি না, আপনি জামাত করেন না বইলে আপনি এবার বলতেছেন। আবার আপনি যদি ভিতরে ভিতরে করেন সেইটা আবার একটু প্রবলেমেটিক মনে হয় আর কি। মানে আমি ওই জায়গা থেকে বললাম, আমার কাছে মনে হয় না রনি, আপনি কিন্তু ভিতরে করার কিছু নাই। আমি আপনাকে বলি, এই আবার একটা খুবই ভালো প্রশ্ন করছেন। আমি দেখেন এতদিন আমরা কি দেখছি, সমস্ত লোক আওয়ামী লীগ করতো কিন্তু নিরপেক্ষ বুদ্ধিজীবী, জাতির বিবেক হয়ে যেত আওয়ামী লীগ করার পরেও। আওয়ামী লীগ করার পরেও তার তো জাতির বিবেক হইতে কোনো সমস্যা হয় নাই, কারণ আমাদের মিডিয়াতে এটা গ্রহণযোগ্য ছিল, কালচারের মধ্যে এটা গ্রহণযোগ্য ছিল। ধরেন সুভাষ সিংহ রায় বুদ্ধিজীবী হিসাবে তো ইয়া হইতো, এবং তারা আওয়ামী লীগকে ডিফেন্ড করতে কিন্তু রনি আমি একটু কারেকশন করি, সুভাষ সিংহ রায়কে একদম আওয়ামী লীগের লোকই ধারণা করে নেওয়া হয়েছে, তাকে কোনোদিন ধারণা করে নেওয়া হতো। ধরেন আনিসুজ্জামানকে আপনি কি একদম আওয়ামী লীগের লোক বলতে পারবেন? জাতির বিবেক,
কিন্তু আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো না, সে করতো। হ্যাঁ, তার এরকম আছে। আপনি ধরেন সে আওয়ামী লীগ হইতো, তাদের সমস্যা নাই, কিন্তু মুশকিলটা হইলো আমাদের এখানে, হ্যাঁ আপনি যেটা বলছেন এটা গুরুত্বপূর্ণ, যে তলে তলে করা, গোপনে করা না। গোপনে করার ব্যাপার না, আমার পজিশনটা পরিষ্কার। আমি বাংলাদেশপন্থী রাজনৈতিক চর্চা বিকাশের একজন থিঙ্কার, রাইটার। আমার সমালোচনা করতে হবে দলের পয়েন্ট থেকে না, যে আমি বিএনপির পক্ষে কেন দালালি করছি, কেন জামাতের পক্ষে বা কেন এনসিপির পক্ষে, এই জায়গা থেকে না। আমার সমালোচনার পদ্ধতি পিওরলি মেথোডোলজিক্যাল, যে আমি যেমন ধরেন আমি বলতেছি যে রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে। জাহেদ ভাই বিরোধিতা করছে। আমি জাহেদ ভাই বলছে কি এটা জাহেদুর রহমান বলছে কি এটা একটা ইউটিউবিয়ান আইডিয়া। তুমি আমার সমালোচনা করতেছেন না, রাইট? আমার সমালোচনা করা যাবে না তা না, সমালোচনা করা যাবে না, কিন্তু সেটা দলের লেন্স থেকে মনে হয়। রনি আপনাকে একটু আটকাই, আপনার আমার অরিজিনাল প্রশ্ন আছে, কিন্তু আমি একটু ডক্টর সিংদার কাছে জিজ্ঞেস করি। ডক্টর সিংদা, আমার কাছে কিন্তু যদি আপনি বলেন যে থিসিস হিসাবে রনি সাহেবের কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যে উনি আসলে সমাজ চান যে এটা আসলে ভ্যালু বেসড হইতে পারে বা হবে, এইটা ওনার আকাঙ্ক্ষা, কিন্তু রাষ্ট্রকে তিনি ভ্যালু বা আইডিয়াল বেস চান না। আসলে ডক্টর জাহিদুর রহমানের কথা উনি বললেন, ডক্টর জাহিদুর রহমানও কিন্তু প্রায় সিমিলার কথা বলেন, কিন্তু কোথায় গিয়া মানে আবার এটা কনফ্রন্টেশন আমি জানি না। কিন্তু আপনার কাছে আপনার বর্তমান বাস্তবতা এটাকে বাস্তব বা মানে মানে সম্ভব মনে হয় কিনা যে রাষ্ট্র বা রাজনীতিকে আমরা ভ্যালু বা আইডিয়ালিজম থেকে একটু আলাদা করে রাখি, সেইটা আমরা ব্যক্তি জীবনে বা সমাজ জীবনে চর্চা করি? আপনি কিভাবে দেখেন এটা, ডক্টর স্নিগ্ধা? খালিদ ভাই, দেখেন, রাষ্ট্র ইটসেলফ একটা দমন এবং নিপীড়নমূলক প্রতিষ্ঠান। রাষ্ট্রের হিস্ট্রি, রাষ্ট্রের বিকাশ সবসময় একটা ভীষণ রকমের একটা কোয়েরসিভ একটা পাওয়ার প্র্যাকটিসের জায়গা। আর রাষ্ট্রের এই কোয়েরসিভ পাওয়ার প্র্যাকটিস সকল সময় কোনো না কোনো একটা ভ্যালুর উপরে নির্ভর করে কিন্তু হয়েছে। এটা একটা চর্চার অংশ। আপনি হিস্টোরিক্যালি যত রাষ্ট্রের ডেভেলপমেন্ট দেখবেন, প্রত্যেকটা রাষ্ট্রেই কিন্তু নানা ধরনের আপস এন্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেছে, এবং যেটার মূল থিম হিসেবে কাজ করেছে তার ভ্যালুর চর্চাটা। একটা পর্যায়ে যে রাষ্ট্র এটা হতে পারে, আমরা যদিও ভাবি আপনি এটা ইউটোপিয়ান চিন্তা, এটা আমারও মনে হয় এটা ইজ নট পসিবল। কারণ যে কোনো রাষ্ট্র তার যে বিকাশের যে ইতিহাস, সেই বিকাশের ইতিহাসটা তো একদিনে জাম্প আপ হবে না। কারণ আমরা আজকে যেভাবে ধর্মভিত্তিক রাষ্ট্রটা দেখতে পাচ্ছি, ধর্মের যেই ইটা দেখতে পাচ্ছি, প্রতাপটা দেখতে পাচ্ছি, এখানে সংকটটা কোথায়? এবং একটা সময় তো রাষ্ট্র ছিল, রাষ্ট্রের সাথে আপনি জাতীয়তাবাদের ধারণা পাবেন, রাষ্ট্রের সাথে আপনি কালচারাল কনোটেশনের ধারণা পাবেন। রাষ্ট্র তো একটা প্রসেসের মধ্যে দিয়ে ইভলভ করে। এখন সংকটটা কোথায় হয়েছে? সংকটটা হয়েছে খালেক ভাই, সেটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আপনার মূল টুলসটা হয়ে যায় ধর্ম, ধরেন অন্য যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো দল যার কিনা ধরেন যে তিনি একটা মৃত্যুর কাজ করলো, বা তিনি একটা আঘাত করলো, তিনি একটা নিপীড়নমূলক কাজ করলো, সেটা কিন্তু আপনি আপনার নীতি নৈতিকতা যুক্তি দিয়ে বলতে পারবেন। কিন্তু ডক্টর স্নিগ্ধা, রনি কারেক্ট মি ইফ আই এম রং, রনি কিন্তু শুধু ধর্মীয় ভ্যালু বা আদর্শের কথা বলতেছে না, যে কোনো ভ্যালু বা আদর্শকে, এটা যদি লাল বই হয়, নীল বই হয়, কোন একটা গ্রিন বুক হয়, সবকিছুর এগেইনস্টে সে বলতেছে যে রাষ্ট্রকে আসলে কোন একটা নির্দিষ্ট, জি ওই জায়গা থেকে যদি একটু বলতেন। রনি আমাকে কারেক্ট করেন, আপনি পরে আমি ভুল বললে। জি ডক্টর স্নিগ্ধা। আমি ধর্মের এক্সাম্পলটা দিয়েছি কেন, এটা তো খুব এখন ডমিনেন্ট সে কারণে, কিন্তু আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যখন আপনার রেড বুক আর্মি দিয়ে মাও সেতুং চীনকে করে, ওটাও তো একটা ভ্যালু বেসড, ওটারও তো একটা ভ্যালু আছে, রাইট? সো ফ্যাক্ট হচ্ছে যে এই ভ্যালুর উপরে বেস করে যখনই আপনি রাষ্ট্রকে পরিচালনা করেন, তখন রাষ্ট্রের দমন এবং নিপীড়নমূলক হওয়ার সুযোগগুলা অনেক বেড়ে যায়। মানে এটা একটা দানবীয় আকার ধারণ করে যখন আপনি কোনো না কোনো পার্টিকুলার ভ্যালুর উপরে বেস করে একটা রাষ্ট্রকে পরিচালনা করেন। তো সেই জায়গাটা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি, এটা আমাদের এক্সপেকটেশন করতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র ইন পার্টিকুলার, তার ইনস্টিটিউশন, তার যে ইনস্টিটিউশন গুলো আছে, সেই ইনস্টিটিউশন গুলো আনফরচুনেটলি নিয়ন্ত্রিত হচ্ছে কোনো না কোনো ভ্যালু। ওকে, এটা ইন্টারেস্টিং যে মানে বাংলাদেশ একটা মানে নিয়ন্ত্রিতই হচ্ছে যে এরকম একটা দিয়ে, এবং অন্যান্য রাষ্ট্রগুলির ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি কিছু ইউরোপীয় দেশ বা কিছু মানে উন্নত বলতে আমরা যেগুলিকে অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলি ছাড়া। রনি, এই বিষয়ে কি আর কিছু বলবেন নাকি আমরা আজকে রাজনীতির প্রসঙ্গে আসবো? আমি
একটু বলেন। 30 সেকেন্ড, একটা সেকেন্ড রনি, 30 সেকেন্ড। জি স্নিগ্ধা বলেন। শুধু ইনস্টিটিউশন না, আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে পলিটিক্যাল পার্টিজও থাকে, সে যখন ন্যারেটিভ দিতে আসে, তার ন্যারেটিভ না ভিশন বেস থেকে ভ্যালু বেস হয়ে যায়, নো ম্যাটার হোয়াট। আপনি তো একটা ভ্যালুর উপরে বেস করে, কখনো আপনি মুক্তিযুদ্ধের ভ্যালুস, কখনো আপনার রিলিজিয়নের ভ্যালুস, কখনো আপনার না কিন্তু স্নিগ্ধা আপনি খেয়াল করেছেন রনি এইটার এগেইনস্টেই বলতেছেন, কিন্তু আসলে মানে আমি যদি রনিকে বুঝে থাকি বলছেন, হ্যাঁ কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি, আপনি যদি দেখেন যে এই ভ্যালুটার উপরে তার পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, আমার মনে হয় ডক্টর স্নিগ্ধার প্রশ্ন আমি মোটামুটি বুঝতে পারছি যে এটা আসলে সম্ভব কিনা। রনি যদি অল্প কথায় বলেন, আমরা এই তাত্ত্বিক আলোচনাটা আবার ভালো লাগতেছে, কিন্তু বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু কথা বলতে হবে আপনাদের দুজনকে যখন পাইছি। অসুবিধা না, আমি একদম 2 মিনিটে শেষ করে দিচ্ছি। আমার বক্তব্যটা ছিল রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি থাকবে সমাজে, মতাদর্শ থাকবে সমাজে। আপনি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বা বিপক্ষে কোনো সমস্যা নাই, আপনি সমাজে থাকেন, সমাজে আপনি ডিসকাসিভ বা আপনি আপনার বক্তব্যটা নিয়ে আপনি ঝগড়া করেন, হ্যাঁ, আর যার কাউন্টার মত আছে সে তার কাউন্টার মত হাজির করুক, কিন্তু রাষ্ট্র কোনো পার্টিকুলার ইডিওলজিকে সাবস্ক্রাইব করবে না, একটা ইডিওলজির আপনার ধরেন যে ধারক বাহক হবে না। রাষ্ট্র যেটা করবে ভ্যালু প্লুরালিজম করবে, তার কাছে ধরেন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার ভ্যালুটাই সংরক্ষিত থাকবে, হ্যাঁ, এবং সে জিজ্ঞেস করবে না তুমি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, রাষ্ট্র জিজ্ঞেস করবে তুমি তোমার অধিকার ঠিক মতো পাচ্ছ কি পাচ্ছ না, তুমি তোমার চিকিৎসা পাচ্ছ, স্বাস্থ্যসেবা ঠিক আছে তোমার, আমি তোমাকে আর কিভাবে সার্ভিস দিতে পারি, আর কিভাবে তোমার সুবিধা আমি দিতে পারি। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে, কিন্তু রনি আমি একটু মাঝখানে একটু জানতে চাই যে ধরেন রাষ্ট্র একটা, আমরা মানে একটা নির্দিষ্ট দলকে বা একটা নির্দিষ্ট মতাদর্শকে মনে করলো এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর না বা রাষ্ট্রের জন্য মানে থ্রেটেনিং, তখন রাষ্ট্র তো ওইটা দিয়েই আসলে পরিচালিত হবে, এটা থেকে সে বাইর হবে কেমনে? ধরা যাক এখন যদি ইসলামপন্থী কেউ বাংলাদেশে আসে, যেমন আসছিল কেউ মুক্তিযুদ্ধের নাম করে এটা বলার জন্য, সে তো আইন বানাবে ওরকম, কাঠামো ওরকম করে তৈরি করবে, ইনস্টিটিউশন ওরকম করে তৈরি করবে, যেমনটা আমরা দেখছি। এইটারে কেমনে মানে এটা কেমনে সম্ভব হবে? এটার বাইরে এই জন্য আপনি এই পলিটিক্স অফ সেন্টিমেন্ট আপনি সেটা মুক্তিযুদ্ধের নামেই করেন বা এক ধরনের ইসলামের একটা ব্যাখ্যার নামেই করেন, ইসলামের তো এখানে হাজার রকম ব্যাখ্যা আছে, একটা পলিটিক্যাল ইসলামের নামেই করেন বা হ্যাঁ, তো পলিটিক্স অফ সেন্টিমেন্ট ইজ অলওয়েজ ডেঞ্জারাস, কারণ আমার সেন্টিমেন্ট আপনার চেয়ে আলাদা হইতেই পারে, তাই বলে কি আপনি আমাকে সমাজে থাকতে দিবেন না, আমি কি আমার অধিকার পাবো না? আমার কথাটা হলো যখন রাষ্ট্র যদি ভ্যালু প্লুরালিটি করে, তখন এই সেন্টিমেন্ট, যার যেটা সেন্টিমেন্ট, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই জন্য নাগরিক ভিত্তিক রাষ্ট্রের প্রস্তাবনা যেটা আমরা বলতেছি, সেটা হলো যে এখানে জেনজি জেনারেশন যে জায়গা থেকে আপনার হ্যাঁ তারা একটা রাষ্ট্রকে দেখতে চায়, সে দেখতে চায় সে কি বিশ্বাস করে না বিশ্বাস করে এটা নিয়ে কেউ মাথা ঘামাবে না, তার অধিকারটা এনশিওর করবে। নাগরিক ভিত্তিক অধিকার এনশিওর করার জন্য রাষ্ট্রকে অবশ্যই ভ্যালু বেসড হতে হবে, ভ্যালু প্লুরালিটি করতে হবে। সেটা যখনই একটা ইডিওলজির সাবস্ক্রিপশন করবে, একটা ইডিওলজির সাপেক্ষে দেখবে, তখন একটা ইডিওলজির সাপেক্ষে বাকিদেরকে সেই দ্রুত এলিমিনেট করবে, বাকিদেরকে দ্রুত সে হত্যাযোগ্য করে তুলবে। এটা আমরা তো দেখছি। আপনি ধরেন একটা বাচ্চা ছেলে, তাকে রাজাকার বলে কুপায়া মারতেছে, এটা এই আলোচনা আপনার সাথে আমি বহুবার করছি। ফলে আমি এটা নতুন কোনো কথা বলতেছি না। ইজায়া বার্লিন, হ্যাঁ, বিখ্যাত থিঙ্কার, আপনার ব্রিটিশ থিঙ্কার, সে বারবার বলছে যে আচ্ছা ভ্যালু প্লুরালিটি যদি রাষ্ট্র না করতে পারে তখন সমস্যা হয়। এটা আমি নতুন কোনো কথা বলছি না, পৃথিবীতে বহু লোকে এই কথা বলে গেছে। কেন আমি শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আর্টিকুলেট করার চেষ্টা করতেছি যে আমাদের নাগরিক ভিত্তিক একটা রাষ্ট্রের জন্য রাষ্ট্রকে একটা মাত্র মতাদর্শিক বা ক্যাডার ভিত্তিক সংগঠনের বা একটা দলের যদি মানে প্রপার্টি বানান, তাহলে স্টেট, এটা হলো পার্টিজান। মানে দর্শকদের জন্য আমি বলতেছি যে বিখ্যাত কমিউনিস্ট নেতাও বলছিলেন যে শত ফুল ফুটতে দাও, তো এখন শত ফুল ফুটতে দাও বইলা ওইটারে সামনে রাইখা সেই ফুলগুলি খালি একটা বাগানে চাষ করা হবে কিনা সেটা প্রশ্ন। কিন্তু আমরা এই তাত্ত্বিক আলোচনা থেকে, ক্লাসরুম আলোচনা থেকে আমরা একটু বর্তমানের দুনিয়াতে ফিরে আসি। একই প্রশ্ন ডক্টর স্নিগ্ধা আপনার জন্য, কিন্তু আমি একটু রনিকে দিয়ে শুরু করতে চাই। জনাব রনি, প্রশ্নটা দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে গত বছর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের সম্মেলনে এসেছিলেন তখন বলা হয়েছিল যে তিনি 7 জন সফরসঙ্গী নিয়ে এসেছেন, এবার আসছেন 107 জন। আমরা এরকম একটা জায়গা থেকে মানে এটাকে কিভাবে আমরা এটা ব্যাখ্যা করব বা এটাকে ভালো বা খারাপ, গত বছর যেটাকে
এটাকে নিয়ে আসলে অনেক পয়েন্ট নিতে দেখা গেছে। এইবারই এইটার একটা উল্টা দিক করা, এটা আসলে ঠিক হয়েছে কিনা। দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর ইউনূস এমন একটা অবস্থান দেখাচ্ছেন যে গত 7-8 মাস ধরে আমরা এটা দেখতেছি যে কোনো একটা বিষয় নিয়ে বিএনপি জামাত বা এনসিপিকে যুক্ত করলেই পলিটিক্যাল সমস্যা বা পলিটিক্যাল ধারণাগুলিকে অ্যাড্রেস করা যাবে। কিন্তু কেউ কেউ বলতেছেন যে এইটার ফলে জনাব মাহমুদুর রহমান মান্না, জনাব চরমনাইর পীর সাহেব, জনাব আন্দালি পার্থ, জনাব জোনায়েদ সাকি, জনাব নুরুল হক নূরকে এক ধরনের অবহেলা করা হচ্ছে বা তাদেরকে আদার করে ফেলা হচ্ছে। আপনারা এই ব্যাপার দুইটা কিভাবে দেখেন? একটা হচ্ছে যে 7 বনাম 107, আরেকটা হচ্ছে যে শুধু জামাত বিএনপি এনসিপি দিয়ে আসলে রাজনৈতিক সমস্যাগুলি অ্যাড্রেস করা সম্ভব কিনা। জনাব রনি আগে, তারপর আমরা স্নিগ্ধাকেও শুনবো। জি আচ্ছা, দেখেন এইটা আমাদের বাংলাদেশ, আমাদের একটা রাষ্ট্রকে আমরা যেভাবে দেখি, রাষ্ট্রকে এই জন্য একটা ইম্পার্সোনাল প্রপার্টি আকারে দেখা উচিত। আমরা সবসময় রাষ্ট্রকে একটা পার্সোনাল এন্টিটি আকারে দেখি। দেখার পরে এবার ওই পার্সনের সাথে আমি যদি সম্পর্কিত হইতে পারি কোনোভাবে, আমি যদি কোনোভাবে ইউনিট সেন্টারের কাছাকাছি হইতে পারি, আমি যদি কোনোভাবে একটু চট্টগ্রামের কাছাকাছি হইতে পারি বা চট্টগ্রামে হইতে পারি, তাহলে আমি নিজেকে এম্পাওয়ার মনে করি। এভাবে পার্সোনালি দেখার কারণে আমার মনে হয় যে যেটা গত বছর 7 ছিল, এটা আজকে যে এই বছরে আসলে 107 হয়ে গেল, ভেরি আনফরচুনেট। একটা গরিব দেশ, সে দেশের সরকারি এই যে মজমাস্তি যদি আপনি দেখেন, লজ্জাজনক। যে দেশের মানুষ এখনো আপনার তার খাবারের প্লেটে খাবার হিসাব করে, আপনার বাজার হিসাব করে খায়, তাকে তার নিউট্রিশন কম্প্রোমাইজ করতে হয়। সে দেশে সরকারি অফিসগুলোতে বা কর্মচারী দায়িত্ব যারা থাকবেন, তারা যখন এরকম ফুটানি করে বিভিন্ন বিভিন্ন বিষয়, শুধু বিদেশ সফর না, বিভিন্ন বিষয়, এটা খুবই আনফরচুনেট। ফলে এই জন্যই তো বলি, ক্ষমতার সাথে জনগণের কোনো সম্পর্ক তৈরি হয়নি। জনগণের সম্পর্ক তৈরি হইলে এটা তো লজ্জার ব্যাপার। আপনার গত বছর যদি 7 জনে কাজ চলে, এখন কেন 107 জন যাইতে হবে? এটা তো, এটা মিনিমাম আত্মসম্মান বোধের ব্যাপার। আপনি যে রাষ্ট্রের টাকা খরচ করতেছেন, হ্যাঁ, আপনি এবং খরচ করতে পারা যাওয়াটাকে আপনি যে সম্মানের ব্যাপার মনে করেন, এটা টোটালি ফ্যানাটিসিজম, এটা টোটালি পপুলিজম। এটা কিছু লোকদেরকে, যে সমস্ত লোকদেরকে নিয়ে যাচ্ছে, ধরেন 107 জন, এরা কি ভ্যালু এড করবে বাংলাদেশে? বাংলাদেশের কি 2 পয়সার উপকার হবে এই আমাদের এই অর্থ অপচয় করা ছাড়া? রাষ্ট্রীয়, সেটা 1 টাকা হোক বা 1000 কোটি টাকা হোক, 1 টাকা আপনি এখানে, আমি কি বলবো, যে আপনি রাষ্ট্রকে সার্ভ করার অনুপযুক্ত একটা লোক। গরিব মানুষের একটা দেশ, সে দেশের রাজনৈতিক দায়িত্বে যারা থাকবে, রাষ্ট্রের দায়িত্ব যারা থাকবে, তাদেরকে জনগণের কাতারে আইসা আচরণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই সে যাবে বিদেশে প্রয়োজনে, কিন্তু সেই বিদেশে যাওয়ার ব্যাপারটার মধ্যে যদি এই বিলাসিতা এবং জনগণকে বঞ্চিত করার ব্যাপারটা মানে স্পষ্ট ফুটে ওঠে, সেই সফরের তো কোনো মর্ম থাকে না। ধরেন অনেক ভালো জ্ঞানই নিয়ে আসতেন আপনি, আমি তো দেখতেছি যে ভাই এটা 107 জনের বহন নিয়ে একটা প্রমোদ ভ্রমণে যাচ্ছেন আপনি, হ্যাঁ। তো ফলে ওইখানে তো আমি ট্রাস্ট করতে পারবো না আপনাকে। বলে এই যে পুরা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে জনগণকে বিচ্ছিন্ন করার যে প্রক্রিয়া, তার লক্ষণগুলোর এইটা একটা লক্ষণ হিসেবে আপনি পাঠ করতে পারেন। এগুলো একটা দিক। আরেকটা দিক হলো এই সরকার যেভাবে কাজ করতেছে জোড়াতালি দিয়ে, এডক ভিত্তিতে, যে অমুককে নিলাম, তমুকরে নিলাম না, এই ধরনের সিলেক্টিভ আপনার ধরেন যে প্রায়োরিটি। আমি একটু যোগ করি, কালকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু এই 3 দলের রাজনৈতিক নেতাদেরকে সামনে রেখে বলছেন যে আমরা হচ্ছে গভর্নমেন্ট ইন অ্যাকশন, এরা হচ্ছেন গভর্নমেন্ট ইন ওয়েটিং। মানে আমার যতদূর ইংরেজিটা মনে আছে আর কি, উনারা এই মুহূর্তের গভর্নমেন্ট, এরা হচ্ছে তার পরবর্তী। ডক্টর ইউনূসের কথাবার্তা তো মানে ধরেন খুবই ভালো, মানে উনি মোটিভেশনাল স্পিকার হিসেবে খুবই ভালো, কিন্তু রাষ্ট্রটা 1 বছরের জন্য চালাইলো, হ্যাঁ, মানে কি আর বলবো। যাই হোক, তো আপনার তো মোটিভেশন খুবই ভালো, কথাবার্তা তো খুবই ভালো বলে, তো সেই কথাবার্তার অনেক ভিজিটও উনি পায়। কিন্তু কথা হলো যে গভর্নমেন্ট ইন ওয়েটিং, হ্যাঁ, তো হ্যাঁ ডেফিনেটলি ওয়েটিং কিনা এটা এখনই বলার দরকার কি? আপনি জনগণকে ডিসাইড করতে দেন, হ্যাঁ। তো এখন ঠিক আছে, ওকে, তারা যদি গভর্নমেন্ট ইন ওয়েটিং ও হয়, তো এখন আপনি তাদেরকে নিয়ে আইসা, আমি মনে করি এই সফরে কোনো রাজনৈতিক নেতাকে নেওয়ার কোনো দরকার ছিল না। গভর্নমেন্ট ইন ওয়েটিং, সে তো এখন গভর্নমেন্টের পার্ট না, তার আগেই আপনি তারে নিচ্ছেন কেন? তারে খুশি করার দরকার কি? এখানে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বা জামাতের তাহের সাহেব বা আপনার তাসনিম জারা এবং আপনার আক্তার হোসেনকে নিয়া কি মার্কিন যুক্তরাষ্ট্রে তার কোনো পলিটিক্যাল প্রোফাইল বেড়ে যাবে যদি দেশের জনগণ? তিনি যেটা বলতেছেন যে এতে করে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততার একটি চল চালু হবে এবং এইটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে শুভ হবে, যে রাজনৈতিক দলগুলো। কোনো শুভ হবে না, এটা এর আগেও সফর করছে এবং একজনকে নিয়ে স্ট্র্যাটেজির নিয়ে বিশাল মাস্টারমাইন্ড বলে দিছে, তাতে করে কি তার রাজনৈতিক ভবিষ্যৎ খুব ভালো হয়েছে? হ্যাঁ, তারা আরো বিপদে পড়ছে সে। সো এটা আপনি ধরেন এটা দরকার ছিল না আপনার। প্র্যাকটিক্যালি যেটা সেটা হলো যে আপনি
ওকে, আপনাকে আমি মানে প্র্যাকটিক্যালি যেটা সেটা হলো যে আপনি ধরেন গভর্নমেন্ট ইন ওয়েটিং আপনি বলতেছেন, তারা যখন ক্ষমতায় আসবে এদের মধ্যে যেই আসুক, তারা কি জানবে না যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক করতে হয়, কিভাবে আপনার জাতিসংঘের সমাবেশে বা অধিবেশনে অংশগ্রহণ করতে হয়, এটা জানবে না? ওকে, জানার এটা কি খুব রকেট সায়েন্স? আমার মনে হয় জনাব রনি আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর স্নিগ্ধাকে এই বিষয়ে জানতে চাইবো যে ডক্টর রেজানা করিম স্নিগ্ধা, আপনি একটু বলবেন যে আমাদের দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে যে মানে 7 বনাম 107 জন সফর সঙ্গী, আরেকটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি জামায়াত এবং এনসিপিকে যুক্ত করলেই মনে করছেন যে রাজনৈতিক যে ইস্যুগুলি সেগুলি অ্যাড্রেস করা যাচ্ছে। এই দুটো বিষয়ে আপনার একটা মন্তব্য শুনুন। ওয়েল, আমাকে যদি জিজ্ঞেস করেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন 7 জন নিয়ে গিয়েছিল, ইফ ইউ ক্যান রিমেম্বার, হি হিমসেলফ ডিক্লেয়ার যে তিনি স্টুডেন্টদের গভর্নমেন্ট, স্টুডেন্টরা তার নিয়োগকর্তা, ইফ ইউ ক্যান রিমেম্বার দ্য টাইম। ওই সময় তার স্টেটমেন্টটা ছিল এটা। এবং এখানে পুরো ব্যাপারটা হচ্ছে পলিটিক্স অফ রিপ্রেজেন্টেশন। আই বিলিভ যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ভেরি মাচ অ্যাওয়ার অফ দ্য গ্লোবাল পলিটিক্স। আমাদের লোকাল পলিটিক্যাল সেন্টিমেন্ট এবং রিপ্রেজেন্টেশন আর গ্লোবাল পলিটিক্যাল সেন্টিমেন্ট এন্ড রিপ্রেজেন্টেশন একদমই একটা। আমি যদি যে আমার জায়গা থেকে দেখি, তাহলে আমি যেটা বুঝি যে ওই সময় গত বছর দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট দ্য স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ। এবং সেই সময় স্টুডেন্টসরাই ছিল একটা অত্যন্ত এবং একচ্ছত্র গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ইন 2024, ঠিক আছে, যে সময় উনি দায়িত্বটা নেন। তো সেই সময় ইট ওয়াজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট ফর হিম যে তিনি ওই যে একটা হিরোইক ক্যারেক্টার বাংলাদেশের স্টুডেন্টসরা, তিনি তাদের হিরো, তিনি তাদের লিডার, হি কশাসলি সেটাকে তিনি কি করেছেন, প্রেজেন্ট করেছেন। এবং এতটাই কশাসলি হয়েছিলেন, পলিটিক্যালি হোক, সচেতন বা অসচেতন ভাবে হোক, তিনি কিন্তু ওখানে একজনকে যেয়ে বলে দিলেন যে দ্য হোল থিং ওয়াজ মিটিকুলাসলি ডিজাইন। এটা ছিল বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে আত্মঘাতী স্টেটমেন্ট, প্রথম বিতর্কিত তুলে করার একটা স্টেটমেন্ট। এবং সেটা যখন তিনি দিলেন, এবং তার কনসিকুয়েন্সেস, আই এম নট কনসার্ন অ্যাবাউট অনলি অ্যাবাউট দ্য পারসন যে যাকে বলেছেন, এটা পুরা 24-এর অভ্যুত্থানটার একটা নানা ধরনের ইন্টারপ্রিটেশন তৈরি করার সুযোগ করে দেয়। তো এখানে আমি যেটা বুঝি যে 2024 সালে বাংলাদেশ বহির্বিশ্বের কাছে ভেরি মাচ টু দ্য পয়েন্টে ছিল হচ্ছে আপনার স্টুডেন্ট ওরিয়েন্টেড। আফটার দ্য ম্যাথ, 1 বছরের মধ্যে মেনি থিংস হ্যাপেন ওভার দেয়ার। এর মধ্যে আমি আপনাদের এটাও মনে করিয়ে দিই যে একটা টাইমস এর ম্যাগাজিন বের হয় যেখানে উনাকে ওয়ার্ল্ডের 100 জন মুসলিম নেতার একজন লিডার হিসেবেও কিন্তু উপস্থাপন করা হয়। সো এগুলো কিন্তু একজন আপনি যখন গ্লোবাল ওয়ার্ল্ডে দেখবেন, গ্লোবাল ফ্রেমে যখন আমি দেখব, তখন যে প্রফেসর মোহাম্মদ ইউনূস, আমি এটা খুব স্ট্রংলি মনে করি যে তাকে, হি ওয়াজ ভেরি মাচ মানে কনসার্ন এবং অ্যাওয়ার অফ যে গ্লোবাল যে পলিটিক্স আছে এবং রিপ্রেজেন্টেশন আছে, সেটার যে কনসিকুয়েন্সেস, যে হোয়াট ইজ নেক্সট, এক্ষেত্রে উনি খুবই সচেতন, উনি অভ্যন্তরীণে যেটাই হোক না কেন। তো ওই যে 100 জন লিডারের নামটাও কিন্তু সেখানে ওনার লিপিবদ্ধ হয়। আফটার দ্যাট যেটা হয়েছে যে বাংলাদেশের এত পলিটিক্যাল কি বলবো কনফ্লিক্ট এবং নানা পার্টি, এখন যখন 24-এর ইলেকশন হবে, এবং ইলেকশনের ক্ষেত্রে আমরা কিন্তু জানি না মানে 25-এ যে ইলেকশন হবে, ইলেকশনের পরে কি ধরনের পজিশনে উনি যাবেন বা যাবেন না। বিভিন্ন সময় শোনা যাচ্ছে উনি এখানে কোনো সরকার প্রধান হবেন না, তো হি হ্যাজ টু গো ব্যাক। তো এরকম একটা সিচুয়েশনে আপনি যদি একটা ইলেকশন কন্ডাক্ট করতে চান, আমরা সবাই বুঝি আমরা এখন একটা গ্লোবাল ভিলেজে বসবাস করি। কোন দেশের কোন ইলেকশন কেবলমাত্র তার লোকাল ইন্টারেস্টের মধ্যে সীমায়িত থাকে না। এট দ্যাট মোমেন্ট এগেইন ওই ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কাছে এটা বোঝানো খুব জরুরি হয়ে যায় যে আমার সকল পলিটিক্যাল পার্টি আমার তারা ওবিডেন্ট বা আমার অবলাইজড, ঠিক আছে, এটা প্রকাশ করা খুব জরুরি হয়ে যায়। অর্থাৎ you started to know যে how you proceed for your next movement. তো সেই জায়গাটাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আই এম সরি বাট আই মাস্ট সে, আমি খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়েছি যখন আমি দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন সিনিয়র লিডার ওনার সফর সঙ্গী হয়েছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন, কি কারণে, এবং এটা রিজনিং কি ছিল, এটা বিএনপি ভালো বলতে পারবে। বিকজ আপনার দেশে নির্বাচনের ট্রেন্ড চলে গেছে, আপনার এত কাজ আছে, সেখানে আপনি বিএনপির মহাসচিব, ওই অর্থে বলতে গেলে সেকেন্ড ম্যান বা থার্ড ম্যান, মানে খুব গুরুত্বপূর্ণ পজিশন, সেখানেও যদি পাঠাতেই হয় সেখানে আরো অনেক কে পাঠানো যেতে পারতো। কিন্তু কেন পাঠিয়েছে, আমার কাছে মনে হচ্ছে এটা বিএনপির দূরদর্শিতার অভাব, ভিশনের অভাব, অথবা আমার মনে হয় এই জায়গা।
আমার মনে হয় ডক্টর সিংদা আপনার বক্তব্য পরিষ্কার। আমাদের শুধু আলোচনাটা এটাতে একটু এই প্রসঙ্গটাও আপনাদের দুজনের জন্যই, কিন্তু আপনি প্রথমে একটু বলে আমরা একটু জনাব রনিকে শুনবো, তারপর আপনার বলার থাকলে আপনি আবার একটু বলবেন। যে গতকাল আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা ইন্টারভিউ করেছিলাম, সেখানে তিনি বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো বাধা নাই, কিন্তু আমি গতকাল জামায়াতে ইসলামীর যে নায়েবে আমির ডক্টর তাহের, তাকেও ইন্টারভিউ করেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে না, কিছু মেঘ এখনও আছে। আর শাপলা প্রতীক না পেয়ে এনসিপি নেতা জনাব সার্জিস আলম বলেছেন সাংবাদিকদের শাপলা প্রতীক না পেলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব। আমরা তিন নেতার কথা শোনো। আমি কালকে আসলে নিউ ইয়র্কে জনাব আক্তার ছিলেন, তাসনিম যারা ছিলেন তাদেরকেও আমি ইন্টারভিউর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমাকে আসলে সময় দিতে পারেন নাই। তো সেই জন্য তাদের মতামত আমি সরাসরি জানতে পারিনি, কিন্তু জনাব সার্জিস আলমের মতামত আমি জানতে পারছি যে নির্বাচন শাপলা প্রতীক ছাড়া কিভাবে হয় তা তিনি দেখে নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যথাসময়ে সুন্দর মতো ইলেকশন হবে। জনাব তাহের বলছেন কিছু মেঘ এখনো আছে আকাশে। আপনার মন্তব্য শুনতে চাই জনাব রেজাউল করিম রনি, আপনারও মতামত। আপনি শুরু করেন ডক্টর স্নিগ্ধা। আচ্ছা, আমার বক্তব্যটা হচ্ছে দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনার এটা বলারই কথা, যতই মেঘ থাকুক উনি এটাই বলবেন, বিকজ বিএনপি হ্যাজ গট এ ভাইব, এবং তারা মনে করে যে এই মুহূর্তে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার নাই বা সমস্যা আছে, এটা বলা ইটসেলফ তাদের জন্য, তাদের পলিটিক্যাল স্টেপিং স্টোনের জন্য খুবই ডিফিকাল্ট এবং এটা প্রবলেম তৈরি করবে। এই জন্য উনি এই মন্তব্য দিয়েছেন বলে আমি স্ট্রংলি মনে করি। তাহের সাহেব, এখানে আরেকটা বিষয় হয়তো বা আপনার আসবে, যে মব দঙ্গল বা ডিম নিয়ে যেটা হয়েছে, যদি এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো হয়তো বা, কিন্তু এখানে জামাতের নেতা তাহের সাহেব উনি যেটা কথা বলেছেন, যেহেতু উনি মাঠে আছেন, উনি পিআর পদ্ধতি, উনার দল একটা বিষয় বলছে, একই সাথে জুলাই সনদ, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হওয়ার কথা ছিল। খুবই দুঃখজনক এনসিপি নেতা সার্জিস আলম তিনি যে টোনে, এই যে দেখেন যে কিভাবে হয় দেখে নেব, এই যে দেখে নেব, এটা নেতৃত্ব সুলভ না, এটা ভীষণ রকমের সন্ত্রাসী। কিন্তু ডক্টর সিংদা, আমরা যাদেরকে নেতা হিসেবে এতদিন দেখে আসছি, তারা নেতৃত্ব সুলভ কথা ঠিকই বলেছেন, কিন্তু কাজকর্ম তো নেতৃত্ব সুলভ করেন নাই, মানে সেটাও তো। আচ্ছা, কিন্তু আমি আপনাকে মনে করে দিতে চাচ্ছি, যাদেরকে আপনারা দেখে আসছেন তারা কিন্তু কখনো নয়া বন্দোবস্তের ন্যারেটিভ নিয়ে সামনে আসে নাই। এই গ্রুপ অফ পিপল কিন্তু নয়া বন্দোবস্তের ন্যারেটিভ সামনে নিয়ে আসছিল, কাজেই তাদের এই প্যাটার্নকে যদি আমরা এভাবে দেখি তাহলে সেটা খুবই দুঃখজনক, এবং যে কারণে এনসিপি আজকে একটা হতাশার নাম হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো, এই যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ভুল, এটা আসলে কোনোভাবেই কামনীয় না। কাউকে দেখে নেওয়া কোনো নেতৃত্ব সুলভ আচরণ না, কাউকে দেখে নেওয়া একটা হুমকি সুলভ এবং থ্রেটেনিং একটা। আর জামায়াত ইসলামের নেতা যে মনে করছেন কিছু মেঘ এখনো আছে, সেটা নিয়ে আপনি কি মনে? জামাত ইসলামের নেতা তিনি বলেছেন, দেখেন আমি জামাতকে বেরিয়ে কি বলবো, তারা অনেক সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা শিখেছেন, এন্ড আই রিয়েলি ডু অ্যাপ্রিশিয়েট ইট। আকাশে অনেক মেঘ জমেছে, মেঘ কেটে গেলে আবার বৃষ্টি হলে পরে সবকিছু ঠিক হয়ে যাবে, যদি সুবিধা মতো সবকিছু আমার হয়। এটাই তাদের পলিটিক্যাল স্ট্যান্ড, কারণ এটাই বোঝা যাচ্ছে, কারণ উনিই তো বলছেন, ওনারা কিন্তু এরকম কিছু বলেননি যে যদি এটা না হয় তাহলে আমরা যাব না, আমরা করব না। বিকজ আপনি এবং এই বাংলাদেশে এই মুহূর্তে আপনি ডিসি অফিস যান, সচিবালয়ে যান, আপনি বিভিন্ন মন্ত্রণালয়ে যান, বিভিন্ন জায়গায় উনাদের সমর্থক অথবা উনাদের সমর্থিত দলের লোকজন ভীষণ ভাবে ক্ষমতায়িত, ঠিক আছে। আবার আপনি দেখেন যে পিআর নিয়ে ওনারা আন্দোলন করছেন, যুগপৎ আন্দোলন যেটা নাম, এটা আসলে খুব দুঃখজনক যে একদিকে আপনি পিআর নিয়ে বলছেন, কারণ আমরা শুনতে পাচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে যে পিআর এর আলাপের ক্ষেত্রে ওনাদের আসলে ভিন্ন মত ছিল না, এটা হঠাৎ করেই সেটা নিয়ে আসছে, এবং যেখানে যে জামাত ইসলাম বাংলাদেশ সবার আগে 300 জনেরই নমিনেশন দিয়ে দিয়েছে, হঠাৎ করে তারা বললো, সেটাও একটা বিষয়, এটা একটা লম্বা ডিসকাশন। আমার মনে হয় জনাব রেজাউল করিম রনি, তিন রাজনৈতিক দলের মানে দুজনের সঙ্গে আমি সরাসরি কথা বলেছি, আরেকজনের কথা আমি শুনেছি, আপনার বিশ্লেষণ আমরা একটু শুনতে চাইবো, যে কোনো বাধা নেই, কিছু মেঘ আছে, নির্বাচন কেমনে হচ্ছে দেখে নিব। দেখেন, 3-4 মাস আগে নির্বাচনের কথা বাংলাদেশে বলাটা একটা জঘন্য গর্হিত পাপ, অপরাধ ছিল। হ্যাঁ, জুলাইয়ের গাদ্দার নির্বাচন চাচ্ছে, এরকম একটা ব্যাপার ছিল। তখন আমি বলছিলাম, দেখেন, নির্বাচনবিহীন বা ভোটবিহীন ক্ষমতা একটা হাসিনার মডেল, সে যত দক্ষ যোগ্য লোক, সেইটার জন্যই তো লোকে আপনাকে বিএনপি ভাবে। তো এখন বিএনপি ভাবলে আমি কি করব ভাই? হ্যাঁ, এখন আপনি ধরেন 5 বছর চাই, 10 বছর চাই, আর ভাই তুই চাও আর কি, হাসিনাও তো বলতো 41 সাল পর্যন্ত থাকবো, তাহলে এটার সাথে তফাৎ কি? এই জন্য সমাজের
ফ্যাসিবাদের পতন হয়েছে, মানে হাসিনা চলে গেছে, কিন্তু এই যে কাঠামোটা এটা একইভাবে রয়ে গেছে। সেই কাঠামো ব্যবহার করে অন্যরা ভিন্ন নামে, অন্যরা ভিন্ন মোড়কে এই রাজনীতি আবার ফেরত আনার চেষ্টা করছে। ঠিক এই কাঠামো, যেহেতু সমাজে কাঠামোটা রয়ে গেছে, তো এটা তো আমাদের ধরেন সমাজ বিজ্ঞানের ছাত্র হিসাবে, একজন রাইটার হিসাবে তো এটা আমি বুঝা যাই না, চোখের সামনে দেখে আমি তো মিথ্যা কথা বলতে পারি না। ফলে সেটা জামাতের বিরুদ্ধে গেলে আমার তো কিছু করার নাই, সেটা বিএনপির বিরুদ্ধে গেলে আমার তো কিছু করার নাই, আমার তো এটা করতে হবে, বা বিএনপির পক্ষে গেলে কোনো পয়েন্টে সেটা তো আমার করতে হবে। তো এখন আমি দেখেন, আমি এখানে রাজনীতিকে দুইটা ভাবে ভাগ করি এই যে দলগুলোর ক্ষেত্রে। আচ্ছা, আগে আপনার প্রশ্নের উত্তর দেই, সেটা হলো এখন আপনি যদি ডেমোক্রেসি মিন করেন এবং নির্বাচনকে যদি আপনি 1 সেকেন্ডও এর পিছানোর চেষ্টা করেন, তাহলে বুঝবো যে আপনার মধ্যে সমস্যা আছে। আপনি যদি ডেমোক্রেসি মিন করেন, আপনি তো নির্বাচন যত দ্রুত পারবেন দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনি গ্লোবাল ডেমোক্রেটিক ইন্ডেক্সে আপনার অবস্থান উন্নত হয়, ভালো হয়। তো এখন জামাতের ব্যাপারটা আমি বুঝতে পারি না। নির্বাচনের ব্যাপারে জামাত ধরেন বলছিল যে ডিসেম্বরেও সমস্যা নাই, জানুয়ারি খুব ভালো, ফেব্রুয়ারিতে আপত্তি নাই, মার্চে বৃষ্টির মধ্যে হইতে পারে, এপ্রিলেও খারাপ সময় না, মেতে হলেও আমাদের আপত্তি নাই, জুনে হইলে সবচেয়ে ভালো হয়। তো সে রাজি ছিল না এমন কোনো আপনার মাস নাই। আবার সে রাজি ছিল, অনেক যুক্তি দিচ্ছে যে 106 এর আন্ডারে যে সরকার আপনার কোর্টের রেফারেন্সে যে আপনার ক্ষমতা নিল, শপথ নিল, এটাও নাকি তারা বলতেছে যে বৈধ না। তো এটা যদি বৈধ না হয়, তাহলে এই সরকারের আমলে যে আপনার তার যে নিষিদ্ধ করার আদেশটা উঠায় নিল, সেটা তাহলে কিভাবে বৈধ হবে সেটা তো আমি জানি না। তারপরে হলো যে আপনার ধরেন মানে তারা মনে করছে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে। তাহলে এই সরকার যদি বৈধ হয়, এই সরকারের প্রণীত কমিশন যদি বৈধ হয়, তাহলে আলাদা করে আবার এটার আইনি ভিত্তি কিভাবে দেয়? পুরা জিনিসটাই তো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যেই হচ্ছে, পুরাটা জিনিসটাই তো লিগ্যাল। তার মানে কি আপনি আপনার পলিটিক্সটা পরিষ্কার না। এই জন্য আমি বলি যে এই দলটা সবসময় প্রো ইস্টাবলিশমেন্ট এন্টি নেশন পলিটিক্স করে। এই কারণে তার মধ্যে প্রচুর কন্ট্রাডিকশন আপনি দেখতে পাবেন এখন। আর এনসিবির ক্ষেত্রে, এনসিবি যখন সার্জিস আলম যখন বলতেছে যে নির্বাচন কিভাবে হয় আমি দেখে নিব, তখন যেটা হয় এখানে যে রাজনীতির মধ্যে একটা ফতেল্লা গুলেন মডেল চলতেছে, চালাকি, যে আপনি বিভিন্ন দোকান খুলবেন, হ্যাঁ, কোকা কোলার মতো কোক খান, পেপসি খান, ফান্ডা খান, যাই খান, অসুবিধা নাই, সব মূলধন আমার এখানে এসে চলবে, এই সন্দেহ ঘনীভূত হয়। হ্যাঁ, আমি এটা আর বিস্তারিত ব্যাখ্যা করছি না, আপনি বুঝতে পারছেন, তো দর্শকরা বুঝতে পারছে। ফলে আমাদের এখানে যেটা হচ্ছে, আমার কনসার্নটা হলো ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কায়েম করতে হবে। আপনি ধৈর্যই নিচ্ছেন জনগণ আপনাকে ম্যান্ডেট দিচ্ছে, আপনি ধৈর্যই নিচ্ছেন অভ্যুত্থানই আপনার ম্যান্ডেট। নো, অভ্যুত্থান আপনার ম্যান্ডেট না। যে কারণে রাজনীতির ব্যাপারে জামাতের পজিশন একরকম, বিএনপির পজিশন একরকম, এনসিবির পজিশন একরকম, কিন্তু প্রত্যেকে আবার অভ্যুত্থানের ফোর্স। ফলে আপনার কন্ট্রাডিকশন তো এটাই। আমার এই লজিক যদি আপনি দেখেন, আমার এই যুক্তিটা যদি আপনি শুধু মনোযোগ দিয়ে শোনেন, আপনি যে ধরে নিচ্ছেন এই অভ্যুত্থান আপনার ম্যান্ডেট, কিভাবে ম্যান্ডেট? তাহলে তিন দলের 3 রকম পজিশন কেন? অন্য দলের কথা বাদই দিলাম, বড় 3টার কথাই যদি বলি, তার মানে এটাকে ম্যান্ডেট ধরে নেওয়া, এটা হাসিনা যেরকম ধরে নিত সে যা করবে গণতন্ত্র, একই ব্যাপার। এটাকে আপনি ম্যান্ডেট ধরে নিতে, রিয়েলি ম্যান্ডেটের জন্য জনগণের কাছে যাইতে হবে আপনার। তো বলে আপনি এখানে যে রাজনীতিটা এখানে করার চেষ্টা করা হচ্ছে, এখন ধরেন এই যে চারদিকে চাঁদাবাজ, তারপরে এই যে স্নিগ্ধা আপু বললো যে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় তারা দখল করে রাখছে, তাহলে এখন যারা ছলে বলে কৌশলে নানা শর্তের বেড়াজালে নির্বাচন পিছায় ক্ষমতায় থাকতে চায়, তাদেরকে এই জননিরাপত্তাহীনতা, এই অস্থিরতা, এই চাঁদাবাজি, এগুলোর দায় নিতে হবে। এখন তাহলে ধরেন নতুন করে যদি নির্বাচন হয়, নির্বাচন হওয়ার পর নতুন সরকার আসে, তাহলে এই যে যারা এখন চাঁদাবাজি করতেছে, বিভিন্ন জায়গায় দখল করতেছে, ক্ষমতার মধ্যে আছে, তারা তো এই সুবিধাটা পাবে না। বলে তাহলে তারাই নির্বাচন চায় না যারা এখন চাঁদাবাজিতে মগ্ন, এটা যেই দলই হোক সেটা। আমি তো এই লজিক খেলতেই পারি এখন, তাহলে না, ঠিক আছে, আপনার লজিক ঠিক আছে। আমি একটু দর্শকদের মতামত দেখছিলাম, আমার পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে একটু দর্শকদের মতামত পড়ি। শিরিনা আক্তার, তিনি বলছেন, হায় আল্লাহ খালেদ, এখন কথা বের হয় না, হাসনা তার সার্জিসের অনুমতি নিয়ে লোক ডাকতে হয়। এম ইব্রাহিমকে উনি বলছেন, উনি বেশ কয়েকটা মতামত পাঠিয়েছেন, আমি দুটি পড়ি। খালেদ ভাই, আওয়ামী লীগের নেতারা আপনার প্রোগ্রামে আসতে ভয় পেত, কিন্তু এখন আর কেউ ভয় পায় না, কারণটা বলবেন কি? তিনি আরও বলেছেন, খালেদ ভাই, আওয়ামী লীগের আমলে আপনাকে খুব বেয়াদব মনে হতো, কিন্তু এখন আর মনে হচ্ছে না, কারণটা বলবেন কি?
আমি কারণ জানি না ভাই, আপনি কারণ বলতে পারবেন। আর মোহাম্মদ হাবিবুর রহমান উনি বলছেন বড় ভাই দুজনেই বিএনপি পন্থী বুদ্ধিজীবী। যাই হোক, খুবই ভালো ভালো মতামত আসছে। আমি একটু পরবর্তী প্রসঙ্গে যাই। এইটা আমি রনি আপনার কাছ থেকে প্রসঙ্গটা শুরু করতে চাই, স্নিগ্ধা আপনার পরে এই ব্যাপারটা নিয়ে একটু আলোকপাত করবেন। সেটা হচ্ছে যে অনেকেই বলতেছেন, বিশেষ করে ডাকসু আর জাকসু হওয়ার পরে বিএনপি যে একটু মানে একটু ডান ধারার মধ্যপন্থা ছেড়ে মানে বাম ধারার মধ্যপন্থায় হেঁটেছিল, মানে সেইটা মুক্তিযুদ্ধ নিয়ে বা অন্যান্য অনেক বিষয় নিয়ে তাদের মতামতের ক্ষেত্রে তাদের নেতাদের কথা যেটা প্রতিফলিত হইতেছিল সেটা ফেল করছে। আপনার কাছেও সেরকম মনে হয় কিনা, এবং সেই ক্ষেত্রে বিএনপির জন্য রাইট পথ এখন আরেকটু ডানে ঘেঁষে যাওয়া ঠিক হবে কিনা? অর্থাৎ বিএনপির উপরে সবচেয়ে বড় যে অভিযোগটা লাগানো হয়েছিল যে বিএনপি আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছে, এইটাকে আপনারা আসলে কিভাবে বিশ্লেষণ করেন? আমি প্রথমে একটু রনিকে শুনবো। রনি, একটু অল্প কথা বললে ভালো হয়, কারণ আরো কয়েকটা প্রসঙ্গ আছে। আমি আসলে টাইম ম্যানেজমেন্টে ফেল করছি। আমি একদম দ্রুত যাচ্ছি। আমি প্রথম কথা হলো এখানে যেটা বলা হচ্ছে, দেখেন বিএনপি পন্থী বুদ্ধিজীবী অমুককে এই যে ট্যাগিংটা করা, আপনার এখন এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে আপনি নীরব থাকতে পারবেন না, জামাতের সমালোচনা করতে পারবেন না, শুধুমাত্র জামাতের প্রশংসা করতে হবে। প্রশংসা করলে আপনি নিরপেক্ষ, আপনি ঠিক আছেন। এই যে ফ্যানাটিসিজম, এই যে পপুলিজম তৈরি করা হয়েছে, এটা ফ্যাসিবাদের প্রথম লক্ষণ, প্রাইমারি লক্ষণ। এটা যদি এখনই যদি আমরা এটা ব্যাপারে ক্রিটিক্যাল না হই, সমালোচনা না করি, এটা যখন এটা একদম আওয়ামী লীগের চেয়ে ডেঞ্জারাস জায়গায় চলে যাবে। আপনি ডেফিনেটলি আপনার সমালোচনা সহ্য করতে হবে। জামাতের সবকিছু ভালো এটা মনে করার কোনো কারণ নাই, আবার সবকিছু খারাপ এটাও বলা যাবে না। সো আপনাকে এই টলারেন্সে দেখেন, ডেমোক্রেসি সেকেন্ড, টলারেন্সি ফার্স্ট, এটা আপনাকে অর্জন করতে হবে। এটা একটা। আরেকটা হলো আপনি তখন যেটা বলতেছিলেন খালেদ ভাই, মানে দেখেন, মানে বাংলাদেশের জন্য এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা পলিটিক্যালি এমন একটা জায়গায় আছি, সেখানে সবাই যার যার দলীয় স্বার্থটাকে আগে মাথায় রেখে তারপরে আমরা রাজনীতিটা সেট করি। এখন বাংলাদেশে যেটা হলো একটা জাতীয় স্বার্থের রাজনীতি করতে হবে। এখানে দলীয় স্বার্থের রাজনীতি করে আপনি সুবিধা করতে পারবেন না। আপনি এখনই যদি মনে করেন যে আপনি ক্ষমতাকে ছলে বলে কৌশলে ঘুরাই ফেলবেন, হ্যাঁ, এবং যেখানে আমি যেটা বলতেছি এখানে ফ্যাসিবাদের একটা কাঠামো অটুট রয়ে গেছে, এই জন্য আমি এটা বলতেছি লেট ফ্যাসিজমের মধ্যে আমরা আছি, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা। ফলে এই কাঠামোটাকে ব্যবহার করে ডানপন্থা বামপন্থা সমাজকে ডিভাইড করে এখানে একটা মধ্যপন্থী ডেমোক্রেটিক ধারাকে আন্ডারমাইন করা, এটা দুই তরফ থেকে করা হচ্ছে। এটা বামদের দিক থেকে করা হচ্ছে একভাবে, ডান দিক থেকে করা হচ্ছে। তো এই জন্য বিএনপি ডানো না বামও না, বিএনপি মধ্যপন্থী। এই জন্য বিএনপিকে ভ্যালু বেসড হইতো। বিএনপি কি? বিএনপিকে আমি বলি সব দলের পার্টি। এখানে ডানপন্থী আছে, বামপন্থী আছে, মধ্যপন্থী আছে, সাধু আছে, চোর আছে, বাটপার আছে, হ্যাঁ, সাদাবাজ আছে, আপনার গৃহিণী আছে, সবাই আছে। এই যে আমার মনে হয় এই জায়গাটা আপনি একটু থামাই, যে বিএনপি সব দলের পার্টি। আমরা একটু ডক্টর স্নিগ্ধার কথা শুনি, একজন দর্শকের মতামত আমরা একটু বলে রাখি। সৌরভ ওনার নাম, উনি বলছেন যে বিএনপি পন্থী ডাকলে অফেন্ডেড কেন হচ্ছেন, বায়াস হবেন, আর মানুষ ফাইন্ড আউট করলে ট্যাগিং বলবেন। রনি, এটা আপনি পরে জামাতপন্থী তো বলেন নাই কখনো খালেদ ভাই। আমি বলি, যখন আমি জামাতের পক্ষে কথা বলতাম তখন আপনারা তো আমাকে জামাতপন্থী বলেন নাই। কেউ কেউ হয়তো শুধু আওয়ামী লীগ বলছে জামাতপন্থী, আওয়ামী লীগ বলছে জামাত। আচ্ছা, ঠিক আছে, আওয়ামী লীগ বলছে জামাতপন্থী এবং অকথ্য ভাষায় গালাগালি করছে। আমি খালেদ ভাই এখানে শেষ করে দেই, একটা সেকেন্ড একটু সময় দেই। সেটা হলো, ফলে এখানে যেটা হচ্ছে এই যে পন্থার মধ্য দিয়ে বিভাজন বা ডানপন্থা বামপন্থা, এবং হ্যাঁ, এখানে বাংলাদেশে বামপন্থার রাজনীতি নিয়ে এর আগের শোতে আমরা আলোচনা করছি। এটার কোনো মেরিট এখন আর বাংলাদেশে এক্সিস্ট করে না। কিন্তু এখানে ডানপন্থা বইলে কিছু নেই। আমি আপনাকে স্পষ্টভাবে বলি, এখানে আছে একটা ফ্যানাটিসিজম, যে ফ্যানাটিসিজমটা একটা পপুলিজমের হাইপের মধ্য দিয়ে একটা আল্টা ফ্যাসিজম হিসেবে, আল্টা ফ্যাসিস্ট হিসেবে সমাজে হাজির হওয়ার চেষ্টা করছে, এবং তাদের সমালোচনা করলেই আপনার চরিত্র হনন করার চেষ্টা করছে। এবং এখানে আমি বলি, বিএনপি জামাতের ক্ষেত্রে রাজনীতিটা আপনাকে পরিষ্কার করে বলে দিই, জামাতকে আমি কোনো ন্যাশনাল পলিটিক্যাল পার্টি মনে করি না। জামাতকে আমি মনে করি মোর সোশিও পলিটিক্যাল পার্টি। এবং এখানে ন্যাশনাল পলিটিক্যাল পার্টি হলো ওই যে সব দলের দল পার্টি, যেখানে সমাজে যেটা প্রভাব আছে, জাতীয় স্বার্থের রাজনীতির ক্ষেত্রে জামাত এখনো অনেক পিছায় আছে। এটা মাইনা নিতে হবে। ফলে আমাদের বিএনপি পন্থী ট্যাগ দিলে আমার কোনো সমস্যা নাই। কিন্তু মুশকিল হইলো, বিএনপির লোকজন তো আমার বিএনপি পন্থী মনে করতেছে না। আপনারা মনে করলে তো উপকার হচ্ছে না আমার, এটা তো বিএনপির মনে করতে হবে, বিএনপির মনে করতে দেন। আমি একটু ডক্টর স্নিগ্ধার কাছে যেতে চাই। ডক্টর স্নিগ্ধা, একটা তো প্রসঙ্গ আছেই যে মানে বিএনপি মধ্যপন্থা থেকে বাম দিকে না যায়, এখন আবার ডান দিকে যাবে কিনা। আরেকটা
মন্তব্য, খুবই স্ট্রং মন্তব্য। তবে রনি এটা অনেকদিন ধরে করে আসছেন যে এখানে আসলে ডানপন্থা বলে কোনো কথা না, একটা ফ্যানাটিজম আছে, একটা টেগিং আছে, এক ধরনের মানে আক্রমণাত্মক একটা জায়গা বেছে নিয়ে নিজেদের অস্তিত্ব ঘোষণা করার একটা প্রবণতা আছে, যেটা আসলে রাজনীতি উনি বলতে চান না। উনি এটাকে, আপনার মন্তব্য একটু আমি শুনতে চাই, যে এটাকে উনি রাজনীতি না বললে বরং মোটামুটি এক ধরনের অ্যাক্টিভিজম বা রাজনীতি, অ্যাক্টিভিজম তো এক ধরনের রাজনীতি। উনি কি বলেছেন আপনি শুনেছেন ডক্টর স্নিগ্ধা? আমি আপনার কাছে শুনতে চাই। জি না, দেখেন খালেক ভাই, আমার কথা হচ্ছে কি, আমি বারবার বলছি ঠিক এই মুহূর্তে বাংলাদেশে একটা কালচারাল কনফ্লিক্ট হচ্ছে। আমি খুব স্ট্রংলি কথাটা বলবো যে এখানে আপনার যেখানে আমার বক্তব্য ছিল যে আপনি আসলে কিভাবে রাষ্ট্রকে দেখতে চান, কিভাবে দেখতে, মানে কিভাবে আপনি ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে চান, কাদের কাছে আপনি নেতৃত্ব দিতে চান, এই জায়গাটাতে না আপনি হয় ডান দিক নয় বাম দিক, সেটা আপনি যেমন ভাবেই বলেন না কেন, বাস্তবতাটা কিন্তু এই জায়গায়। তো সেই জায়গাটা থেকে বিএনপির ব্যাপারটা কিন্তু এরকম না। আর বিএনপি কে ডিফাইন করার কোনো ইচ্ছা আমার নাই। আমি আজকে একটি শোতে ভীষণ তাকে সমালোচনা করে এসেছি। আমার যে বক্তব্যটা হচ্ছে, বিএনপি কি আসলে কি বুঝতে পারছে যে তার কাছে এখন এমন অবস্থা, এমন অনেক মানুষ আছে যার হাতে, যার সামনে আর কোনো অপশন নাই। সে পার্সনটা হয়তো বা কোনোভাবে বিএনপি পন্থী না, কিন্তু সে চান না যে কোনো একটি এক্সট্রিমিস্ট দক্ষিণ পন্থার হাতে দেশটি চলে যাক। তখন সে বাধ্য হচ্ছে যে বিএনপির কাছে যেতে। এই যে আমি বলছি আপনাকে যে একটা কালচারাল কনফ্লিক্ট। আচ্ছা ডক্টর সিংদা, আপনি এই প্রশ্নটা কিভাবে ডিল করেন যখন আপনি বলেন যে আপনি চান না, যে বা কেউ চাচ্ছে না যে দলটা, আমি কেউ চাচ্ছে না বলছেন, অনেক মানুষ আছে। আচ্ছা, অনেক মানুষ চাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু এক ধরনের এক্সট্রিমিস্টের কাছে ক্ষমতাটা চলে যেতে দেখেছি অনেক দিন ধরে। তখন একটা অভিযোগ ওঠে যে তখন আপনারা এরকম ভাবে বলেছেন কিনা যে আসলে আমরা চাচ্ছি না, বা অনেকে চাচ্ছে না এক্সট্রিমিস্টের কাছে এটা চলে যাক? অবশ্যই বলেছি, এবং এই বলার কিন্তু অজস্র ডিজিটাল ফুটপ্রিন্টও আছে। বলেছে, সবাই বলেছে, ব্যাপারটা না, যারই ক্ষমতা হয়েছে সে বলেছে, এবং বলেছে বলেই তো এই জিনিসটা এসেছে। তো বারংবার যখনই আপনি একটা এক পেশে চলে যান, সেটার যে একটা সংকট, এই বোঝাবুঝির জায়গাটা দুঃখজনক যে 24-এর পরেও মানুষ কিন্তু বুঝতে চাচ্ছে না। আর সবচেয়ে বড় ব্যাপার খালেদ ভাই, এটা আমাকে বলতেই হবে, আমরা এই মুহূর্তে একটা পোস্ট ট্রুথ রিয়েলিটিতে বসবাস করি, যেখানে আমি কোনোভাবেই সত্য এবং মিথ্যার মধ্যে কোনটি সত্য কোনটি মিথ্যা, আমার পাশের মানুষটির তিনি যদি বিশেষ করে কোনো পলিটিশিয়ান হন, তিনি যে কি বলেন, আসলে কোন দল করেন, এমনকি এবং কিসে যে আস্থা রাখেন, তার উপরে আস্থা রাখার সুযোগটাও কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মানুষের অনেকের ক্ষেত্রেই নাই। এই যে একটা শূন্যতা, এই শূন্যতাটা কিন্তু খুব ভয়াবহ। এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার একটা পথ হচ্ছে যে আমি আপাত দৃষ্টিতে, দেখেন, ভীষণ রকমের অজানা একটা জায়গাতে আমি আবার পড়বো কিনা। ধরেন এখানে আসলে এই মুহূর্তে জামাতকে সমর্থন করার কোনো লোক নেই, কিন্তু আমি এই কথাটা বলতে চাই। ধরেন আমি একজন নারী, আমি বলতে চাই, আমার অস্তিত্ব নিয়ে বলতে চাই, আমি এটা আরটিভির রাউন্ড টেবিলেও বলেছিলাম যে আমি জানি না যে কালকে জামাতে ইসলাম বাংলাদেশ যদি ক্ষমতায় আসে, তিনি যে শরিয়া কায়েম করবেন কি করবেন না, একটা দ্বিধান্বিত বাস্তবতায় আমি আছি। আমি জানি না যে আমি এইভাবে আপনার সামনে বসে এই শোতে অংশগ্রহণ করতে পারবো কিনা। আমি তো আমার কিন্তু ডক্টর সিংদা, আপনার কাছে মনে হয় না এই প্রশ্নের উত্তর তো জামায়াতে ইসলামী একরকম ভাবে আপনাকে দিচ্ছে? কারণ হচ্ছে ডাকসু এবং জাকসুতে তারা যেভাবে ক্যাম্পেইন করেছে, তাদের সমর্থিত দল যেভাবে ক্যাম্পেইন করেছে, সেইভাবে তারা যাদেরকে সাথে নিয়ে ক্যাম্পেইন করেছে, যাতে নিয়ে প্রতিযোগিতা করেছে, তাদের কেউ তো আপনার মতো করে টেলিভিশনে আসতে তারা দ্বিধা করে নাই। এবং তারা কিন্তু আমার সাথে ইন্টারভিউতে অ্যাডভোকেট শিশির মনির স্পষ্ট বলেছেন যে তারা সময়ের সাথে নিজেদের বদলে নেওয়াটার বাস্তবতা তারা দেখতে চান। মানে এই ক্ষেত্রে তারা কোনো একটা জায়গা এরকম করে ধরে রাখেন নাই যে ওইটাই হইতে হবে, বা আপনাকে না না, দেখেন, এইটা আপনি বলছেন যে, এটাই আমি বলছি, আপনি বলছেন আপনার সাথে নিজে অ্যাডভোকেট শিশির মনি আপনাকে, এবং আপনি যদি আমার শোর কথা বাদও দেন, আমরা পুরো ডাকসুর ক্যাম্পেইনে কিন্তু জামায়াতে ইসলামীকে আপনি যেভাবে দেখছেন তার অন্য রকমটা আমরা দেখতেছি। ওর ছেলে মেয়েরা একসাথে আন্দোলন, মানে ক্যাম্পেইন করতেছে, তারা ভোট চাইতেছে, কথা বলতেছে, কোনো আমি এখন মনে করেন আপনার ডাকসুর ক্যাম্পেইনে আপনি ছেলেপেলেকে কিভাবে দেখেছেন এটা আপনি বলছেন, আমার জাকসুর ক্যাম্পেইনে আমি তো এইভাবে দেখিনি। একদম স্পষ্ট তো, আমার জাকসুর ক্যাম্পেইনে তো আমি এইভাবে দেখতে পাইনি।
এক নাম্বার। আর দ্বিতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু এটাও আবার শুনছি, এটাও আবার একই এট দ্য সেম টাইম, আমি তো একটা হ্যাঁ আর উত্তর চাচ্ছি, কিন্তু এট দ্য সেম টাইম আপনি যখন আবার একটা বিশাল বড় একটা নিয়ে আসছেন, শরিয়ার কথা বলছেন, সেটা তো যতটুকু আমরা বুঝি শরিয়া তো সেটা বলে না, এবং সেটা নিয়ে একটা দ্বিধান্বিত সত্য তৈরি হয়। এটা যেমন আমার অস্তিত্বের সাথে সম্পর্কিত, আমি তো এটার উত্তরটা জানতে চাবো, এটা তো নাগরিক হিসেবে আমার অধিকার, তাই না? এক নাম্বার, এটা একদম আমারই অধিকার। আচ্ছা, আবার আপনি তখন বিএনপির কথা বলেন, আমি একদম শূন্যতার কথা বলছি। বিএনপি তার নিজের, আমি এগেন এখানেও নারী হিসেবে বলবো, বিএনপি তার নিজের নারী নেতৃত্বে সমানে স্লাট শেমিং হচ্ছে, সাইবার বুলিং হচ্ছে, অ্যাটাক হচ্ছে, তাকেই সে নিরাপত্তা দিতে পারে না। সে আমার মতো নাগরিককে কি নিরাপত্তা দিবে? ওই দলের কাছে আমি কি যাব? আমি তাকে বাস্তবতা বলছি, মানে আমি একজন নাগরিক, আমি ধরেন এখন একটু হেল্প চাই, হেল্প সিক করি। ঠিক, আসলে বুলিং এর ক্ষেত্রে নিরাপত্তাটা মানে আপনি মামলা করতে পারবেন আর কি ডিজিটাল আইন, আর আপনি নিরাপত্তা কেমনে দিবেন? আর আপনি যদি বুলিং এর ব্যাপারটা আপনি বলেন, আপনি নারী হিসাবে বেশি, মানে আমি ওই শব্দটা বলতে চাই না, কিন্তু অনেক ক্ষেত্রে নারীরা বেশি ভালনারেবল, সেই জন্য তাদেরকে বেশিভাবে এগুলি করা সম্ভব। কিন্তু যদি আপনি রনিকেও জানতে চান, রনি একজন নারী নন, কিন্তু রনিকেও কিন্তু অনেক বুলিং এর শিকার হইতে হচ্ছে প্রতিনিয়তই। মানে কোনো কিছুই কিন্তু আপনি বুলিং না হওয়ার জন্য আপনাকে গ্যারান্টি দেয় না। আপনি কথা বললে সামনে আসলেই আপনি কারো না কারো। আমি আপনার এই বক্তব্যটাকে আমি অবশ্যই গ্রহণ করছি, কিন্তু আমি এর সাথে খুবই গুরুত্বপূর্ণ ভাবে জেন্ডার সেনসিটিভিটি বলে একটা কথা আছে, ঠিক আছে, সেটাকে যুক্ত করতে চাই। আমার মনে হয় যে আপনি মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এনেছেন। আমি একটু জনাব রনির কাছে আমি যেতে চাই। জনাব রনি, আমি অন্য একটা প্রসঙ্গে যেতে চাইছিলাম, কিন্তু এখানে একটু আপনার মতামত শোনা দরকার। আমরা ডাকসুতে যেভাবে আসলে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন দলটাকে বা সংগঠনটাকে ক্যাম্পেইন করতে দেখেছি, বক্তব্য প্রচার করতে দেখেছি, তাদের জায়গায় কথা বলতে দেখেছি, এটা আসলে জামায়াতে ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের রেগুলার ক্যাম্পেইন না। মানে তারা একই সঙ্গে অন্য ধর্মের লোকদের নিয়ে, মেয়েদের নিয়ে তারা ক্যাম্পেইন করেছেন, কথা বলেছেন, একসাথে হেঁটেছেন, হেসেছেন, যেটা আসলে আমরা আগে কখনো দেখিনি। আপনি কি মনে করেন যে এটা একটা পরিবর্তন, না ডাকসুর জন্য কাস্টমাইজড একটা জায়গা? এটা যদি আপনি এটার জন্য আমি কমপক্ষে 5,000 গালি খাইছি। আমি বলছিলাম এখানে শিবিরের রাজনীতিটা জিতে নাই, জিতছে তার ট্যাকটিস। তো এটার মধ্যে আমি একটা পার্থক্য করেছিলাম রাজনীতি এবং ট্যাকটিসের মধ্যে। হ্যাঁ, তো আপনি যেটা বললেন, এইখানে হলো একটা হলো জামাত ইসলাম তো একটা ইসলামিজমের রাজনীতি করে, সেই ইসলামিজমের রাজনীতি থেকে জামাতি এই শিবির খানিকটা বের হয়ে আসা পোস্ট ইসলামিজমের রাজনীতির দিকে যাচ্ছে, যেখানে আপনি তারা ইসলাম থেকে সরবে না, মানে আবার এন্টি ইসলামী পজিশন নিবে না, কিন্তু মোর সেকুলারাইজড ওয়েতে নিজেদের রিপ্রেজেন্ট করবে। তো এই ধারাটা নতুন না, এটা আপনার ধরেন 90-এর দশক থেকে, হ্যাঁ, আসিফ বায়াত বলেন, তারপরে অলিভার রয় বলেন, অনেক থিওরিশিয়ানরা এটা থিওরাইজ করছে, পোস্ট ইসলামিজমের এই প্রবণতাটা হ্যাঁ আছে। কিন্তু এইটা এন্ড অফ দ্য ডে এইটা খুব একটা ওয়ার্ক করে না। কারণ হইলো আপনার পলিটিক্যাল ডক্ট্রিন, যেটা আপনার মূল যে ইডিওলজিক্যাল অবস্থানটা, সেইটা ছাড়া আপনি কিন্তু সব সময় ট্যাকটিক্স দিয়ে উইন করতে পারবেন না। আরেকটা হলো জামাতের ব্যাপারে আমাদের এখানে একটা, এটাকে বলবো আমি যে এক ধরনের এলিট প্যানিক আছে। এত প্যানিক হওয়ার কিছু নাই। জামাত আমাদের এখানে ধরেন মানে প্যানিক হওয়ার কিছু নাই, কারণ হলো এইটা আমাদের সমাজের পরিবারের অনেক মানে আওয়ামী লীগ যেরকম অংশ, বিএনপি যেরকম অংশ, একই রকম অংশ। কিন্তু ইডিওলজিক্যাল পলিটিক্সকে ডিল করার ক্ষেত্রে আমাদের সমাজ যদি আমরা একটা সহনশীলতার ডিসকার্সিভ চর্চা চালু করতে পারি, তাহলে এই প্যানিকটা খানিকটা কমে যাবে। তখন পাবলিককে আপনি বেছে নেওয়ার সুযোগ দিবেন যে এই মতাদর্শটা এই কারণে খারাপ, আমি এই কারণে ভালো মনে করি, অন্যটা এই কারণে খারাপ, এই কারণে ভালো মনে করি। এরকম একটা যখন ওপেন জ্ঞান চর্চার বা সাংস্কৃতিক বলয়ের মধ্যে আপনি রাখতে পারবেন সোসাইটিকে, তখন কিন্তু এই জিনিসগুলো অতটা থ্রেডিং হয় না। আপনি ধরেন পাকিস্তানে জামাত ইসলামের অবস্থা কি, যেখানে তার জন্ম, সেটা কিন্তু খুব একটা ধরেন প্যানিকের ব্যাপার না তার জন্য। ফলে আমি বলতেছি আমার একটা প্রশ্ন, যেমন মনে করেন আমি এটা মানে আমি ক্যাজুয়ালি জিজ্ঞেস করছি যে জামাতে ইসলাম এই যে যুগপৎ আন্দোলন হলো, এখানে একটা আন্দোলন ছিল না যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সঙ্গীতের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তার যুক্ত হওয়ার অর্থটা কি? তার মানে কি আমি কি এটা জানতে পারি না? তার মানে কি আমরা বাচ্চারা গান বাজনা বন্ধ করে দিব? ইয়েস অর নো? আমার মনে হয় যে হোয়াট ইজ দ্য পজিশন? আমার মনে হয় যে কোনো সুযোগ নাই। আমি আপনাকে বলি, ধরেন সমাজে যে গান বাজনা করতে চায় তার জন্য যেরকম স্পেস থাকবে, সে যেরকম রিলিজিয়ন রেজাল্ট রনি, কিন্তু ওনারা যে আন্দোলনটা করছেন সেটা তো সেখানে তো বলছে যে ওটা বন্ধ করে
আপনার প্রাথমিক ইসেতে আমার আমার মনে হয় যে দিতে হবে। সেটাই আমার মনে তো হয় যে আমরা সেটাই একদম তো শেষ ইডিওলজিক্যাল রাজনীতির সমস্যা। Ideological- রাষ্ট্র তো কখনো হ্যাঁ। রাষ্ট্র তো কখনোই করছে, সেটা করছে তো, করতে সবাই পারবে তো না। করছে। নো নো, এটা এটা করতে পারবে না। এটা কিন্তু আমাদের এখানে যেটা প্রবলেম হচ্ছে সেটা হলো যে আমরা আমরা গানটাকে যেরকম গুরুত্ব দিচ্ছি তার রিলিজিয়াস চর্চাটাকে সেরকম গুরুত্ব দিচ্ছি না। অবশ্যই অবশ্যই না, এটা সত্য না, So, religious এ দুই চর্চাকে না, গুরুত্ব আমি দিচ্ছি না। এখনকার কথা বলছি না, বলতেছি বিগত আমাদের এখানে সরকার মডেল বিগত মসজিদ সময়। তৈরি করে আচ্ছা, গিয়েছিল না? আমি একটু ব্যাপারটা মডেল বলি। মসজিদ তৈরি করে আমি একটু ভুল ব্যাপারটা ধারণা করছে। বলি। আবার জঙ্গি বলে আমি একটু পিটাইছে ব্যাপারটা তো। বলি। জামাত শিবির মারা জায়েজ হয়ে গেছিল না, এটা কালচার হয়ে গেছিল না। না না, আমি এগুলো তো আমি আমি ছিল। একটু ব্যাপারটা বলি যে আমার মনে আছে যে আমি 2020 সালে, এটাও এখনো গুগল করলে পাওয়া যায়, যে আমাকে আলাদা করে কলাম লিখতে হয়েছিল ডয়েচে ভেলেতে, সম্ভবত কুয়েটে কোন একটা ঘটনার প্রেক্ষিতে, যে আমি বলছিলাম যে দাড়ি, টুপি, টিপ সবগুলি একসাথে চলুক, বাংলাদেশে কোনো কিছু বন্ধ হইতে পারবে না, এই ছিল হচ্ছে কলামের ভাষ্য। কিন্তু সেই সময় এরকম একটা ব্যাপার যে দাড়ি, টুপি, হিজাব, নেকাব এগুলি দেখলেই অনেকে বেশি করতো। আবার এখন যেটা হয়েছে, আমি আপনার পড়ে শোনাই, মানে আমার তো অনেকগুলি মতামত আসে, আমি শেষ মতামত হিসেবে এটা একটু পড়ে শোনাই। ওনার নাম হচ্ছে হোসেন সাব্বির। উনি অনেকবার একই মেসেজ দিয়েছেন। রনি শুনতে পাচ্ছেন মনে হয়, আশা করছি ডক্টর সিংজাও নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। হোসেন সাব্বিরকে কোট করছি: খালিদ সাহেব, এমন সুশীলতার আড়ালে নাস্তিকতা না করে ইসলামের পথে আসুন। আর ইদানিং শুধু নাস্তিক নিয়ে আসতেছেন আপনার এখানে, আজও 2 নাস্তিক নিয়ে আসছেন। জামায়াত নিয়ে প্রশ্ন করেন, জামায়াতে ইসলামের লোকজন কেন নেই? মানে আপনি মানে এই মেসেজটা উনি অন্ততপক্ষে আমি জানি না কয়বার, মানে উনি 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 মনেই করতেছেন যে এই মেসেজটা আমার শোনা দরকার। উনি মনে করতেছেন যে আমি নাস্তিক এবং আমাকে ইসলামের পথের ওনাকে আসতে হবে। আপনাদেরকেও তাই মনে করতেছেন এবং মনে করতেছেন জানি আমি শুধু তাই করতেছি। জামায়াত নিয়ে প্রশ্ন করছেন, জামাতের লোক নাই কেন সেই প্রশ্নও করতেছেন। যাই হোক, আমার কিছু বলার নাই। আমি একটু বলি, এক সেকেন্ড বলি, 10 সেকেন্ড বলে যদি শেষ করেন। জি রনি, যদি শেষ করেন। সেটা হলো উনি যে ফান্ডামেন্টাল যে মিস্টেকটা করছেন, উনি মনে করছেন কেউ জামাতের বিরুদ্ধে বলা মানে ইসলামের বিরুদ্ধে বলতেছে। জামাত এখানে একমাত্র ইসলামের প্রতিনিধি না, এটা আপনাদের বুঝতে হবে। এখানে ইসলামের আরো অনেক ঘরানা আছে, আরো অনেক স্কুল অফ থট আছে। ফলে আরেকটা হলো কোনো মুসলমানকে যে আপনি তার সম্পর্কে পরিপূর্ণ না জেনে আপনি যদি এবং সেই রকম অথরিটি না হন, কাফের বললে আপনি নিজেই কাফের হয়ে যান। না রনি, ইসলামের মধ্যে কোনো রকম আমি একটু যোগ করি, কেউ যদি নিজেকে অমুসলমান বা আল্লাহ বিশ্বাস করে না বলে, যতক্ষণ পর্যন্ত সে নিজে না বলবে, এই পৃথিবীতে কারো এই অধিকার নাই তারা এটা বলার। আমি বারবার বলি আপনাদের জন্য, যে বলবে সে নিজে এটা হয়ে যায়। যে ধর্মগ্রন্থটা দেয়া হয়েছে এটা আবার একটু পড়েন, পড়া দেখেন যে এটা একদম স্পষ্ট আছে কিন্তু, ঠিক আছে? যাই হোক ডক্টর, কিন্তু এই রকম বক্তব্য দেওয়া তো চলতিছে। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করলাম। ডক্টর রেজাউল করিম স্নিগ্ধা, জনাব রেজাউল করিম রনি, আপনাদের অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলতেছে টি-20। আমাদের অনেক দর্শক সেই ম্যাচ দেখতেছেন। তার মধ্যেও যে সব দর্শক আমাদের সাথে এই মোটামুটিভাবে একটা তাত্ত্বিক ধরনের আলোচনা যারা ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই। আপনাদের দুজনকেও অনেক ধন্যবাদ দিতে চাই। এবং আমরা একটু আমন্ত্রণ জানাতে চাই যে আমরা আসলে আজকে জনাব অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামানকেও কিছুক্ষণ পরে আমরা ইন্টারভিউ করবো। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের দুজনকে আমরা মানে আলাদা করে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং শুভকামনা দিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান।